আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, হোপফুলি সব ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি? কোনো সমস্যা? ওকে, লাইটিং একটু ঝামেলা আছে মনে হয়। আমি পুরো একা একা লাইটিং করছি, আমার সাথে কেউ নাই। একটু দাঁড়াও। এখন মনে হয় আরো সুন্দর নাকি? অনেক সুন্দর। কে রে তুই? কবরের বাসিন্দা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমি আহলাল কুবুর করতে গেলাম, আমি তো এখনো জলজন্ত আছি। আচ্ছা, আজকে হচ্ছে চান। কেন ওইখানে আবার শর্ট সিলেবাস বানাইছে কেন? কেন, মানে ওদের শর্ট করার লজিকটা কি, রিজনটা কি? উফ, মানে আমার সোনার বাংলাটাকে এরা ধ্বংস করে চুরমার করে শেষ করে দিল। আর আমরা স্টুপিডরাও এই শর্ট সিলেবাসকে মনে করলাম যে না জানি কি পাই গেছি। কি একটা অবস্থা। আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ সেটাই। ওকে, সো যারা ফেসবুকে আছো, বল। আংশিক মানে? ও বুঝলাম। সো যারা ফেসবুকে আছো তারা কমেন্ট করতে পারো, আমিও শেয়ার করে দিয়েছি, তোমরাও শেয়ার করে দাও। আমাদের ভিডিওটা কাজে লাগবে তোমাদের পরবর্তীতে। এবং আজকে ক্লাস আমাদের লাস্ট ফাউন্ডেশন ক্লাস। এরপর আগামী ক্লাস থেকে অর্থাৎ 30 তারিখ থেকে আমরা ইনশাল্লাহ আমাদের মেইন বই ধরবো, চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়বো। প্রতি চ্যাপ্টার থেকে কেমন কি প্রশ্ন আসছে এগুলো দেখবো, সলভ করব, প্রবলেম ট্যাকেল করতে থাকবো। সো এখন ঘটনা হচ্ছে, আজকে এবং ক্লাসের শেষে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আমরা এই কয়েকদিন ফাউন্ডেশনে যা কিছু পড়লাম সেগুলো আমাদের বইয়ের ভিতরে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, বা আমাদের কোথায় কোথায় কি কি কাজ আগায় গেল। তোমরা অনেকেই মনে করো যে ফাউন্ডেশন জিনিসটা তো আসলে মূল বইয়ের অংশ না, সো তাহলে এটা পড়ে কি লাভ। এটা খুবই বোকার মতো একটা ধারণা। তুমি একটা 10তলা বাড়ি তুলবা, কিন্তু তুমি মাটির নিচে ফাউন্ডেশনটা গড়তে দিচ্ছ না মিস্ত্রিদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে। তাদেরকে বলতেছো ফাউন্ডেশনে কি হবে, ওইখানে তো আমার বাসা ভাড়া দেওয়া যাবে না, এখানে তো আমার ইনকাম হবে না। কিন্তু তুমি বুঝতেছো না, তোমার উপরে যা কিছু ইনকাম করতে চাও, যা কিছু কমার্শিয়ালি ইউটিলাইজ করতে চাও, সব কিছু ডিপেন্ড করে আসলে তোমার এই ভিত্তিটার উপরে। সো এই ভিত্তিটা যদিও দেখা যাবে না, ওটাকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলি সাবস্ট্রাকচার। মানে একটা বিল্ডিংয়ের নিচে যে অংশ থাকে ওটাকে বলে সাবস্ট্রাকচার, আর উপরের অংশটাকে বলে সুপার স্ট্রাকচার। একইভাবে জাহাজের ক্ষেত্রেও তাই, জাহাজের পানির নিচের অংশটাকে বলে সাবস্ট্রাকচার, উপরের অংশটাকে বলে সুপার স্ট্রাকচার। সো ওই সাবস্ট্রাকচার যদিও দেখা যায় না, কিন্তু সাবস্ট্রাকচার ছাড়া তো তুমি দাঁড়ায় থাকতে পারবা না, আসলে কমন সেন্স। সো এই আর কি। তো আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ফাউন্ডেশনের 4 নাম্বার ক্লাস। সো চলো পড়াশোনা করা যাক। এসএসসি 26 যারা, তাদের নিয়ে আমাদের টেনশন নাই, আমাদের টেনশন এসএসসি 25দেরকে নিয়ে আপাতত। সো আজকে আমরা কি শিখবো? মেইনলি ফোকাস করব হচ্ছে অম্ল ক্ষার প্রশমন বিক্রিয়ায়, অর্থাৎ অ্যাসিড আর বেস নিউট্রালাইজেশনে। এবং তার সাথে সাথে একটু শিখে নিব, হালকা করে ওয়ার্ম আপ চলবে ইলেকট্রন বিন্যাসের উপরে। কারণ বিশ্বাস করো, গোটা রসায়নটা খুব সহজে বুঝতে গেলে, মানে রসায়ন যে ব্যাপারটা, সেটার জন্য ইলেকট্রন বিন্যাসটা খুবই মৌলিক একটা জিনিস। সো এটা যদি একটু ওয়ার্ম আপে রাখা যায়, আমাকে একটু এখনই তোমরা বলো কে কে পারবা। আমি যদি জানতে চাই নাইট্রোজেনের লাস্টের শেলে ইলেকট্রন বিন্যাস কি, কে পারবা তাড়াতাড়ি? আচ্ছা, একজন বলছো 5টা, মানে 5টা ইলেকট্রন বুঝাইছো, কিন্তু এক্স্যাক্টলি তোমাকে বলতে পারতে হবে 2s2 2px1 2py1 2pz1। তাইলে বুঝবো তুমি একটা জিনিস, তাইলে বুঝবো তুমি ফেলুদার ছাত্র, তা নাহলে বোঝা হবে না। নাম শুনেই বলে দিতে হবে। আচ্ছা আমাকে একটু বলো তো, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কে পারবা? ফসফরাস। একটা ম্যাজিক শিখাই তোমাদের। পর্যায় সারণীর কথা মনে আছে? পর্যায় সারণীতে নাইট্রোজেনের নিচের মৌলটাই হচ্ছে ফসফরাস। সো তার মানে কি জানো? এইটার ইলেকট্রন বিন্যাস যদি হয়ে থাকে 2s2 2px1 2py1 2pz1, তার মানে হচ্ছে তোমার ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি হবে বুঝছো? 3s2 3px1 3py1 3pz1। জাস্ট একটা শক্তি স্তর বাড়বে, ইলেকট্রনিক কনফিগারেশন, কাঠামোটা পুরো একই থাকবে। তোমরা কি বুঝিয়েছো আমার কথা? তোমাকে যদি একটা
অপরিচিত মৌল দেই, সেটাও তোমার পারার কথা। এখন ধরো তোমাকে দিলাম আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস, কেউ আইডিয়া দিতে পারবে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস কি হবে? এনি গেস? আরে সর্বনাশ, সাবাস সাবাস। কে এটা, নাম কি? অরিত্র। তার মানে অরিত্রর হচ্ছে গ্রুপ ওয়াইজ মৌলের নাম মুখস্থ আছে। তোমাদের সবার যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মুখস্থ আছে, আবার অনেকের হয়তো বা 1 নাম্বার গ্রুপেরটা মনে আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো একইভাবে অরিত্রর কিন্তু 15 নাম্বার গ্রুপটা মুখস্থ আছে। এই কারণে ধরতে পারছে যে নাইট্রোজেন, ফসফরাসের নিচের মৌলটাই হচ্ছে কে বলেন তো? আর্সেনিক। দ্যাটস ওয়াই ও ধুম করে পারে ফেলছে, ওটা 4s2 4p x1 4p y1 4p z1 হবে। যদিও অরিত্র এটাও জানে না যে আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত, কিন্তু ও কিন্তু লাস্টে সেলে ইলেকট্রন বিন্যাস ঠিকই বলতে পারে। দ্যাটস দ্য ম্যাজিক। তোমরা কি বুঝছো আমি কি বলছি? জিনিসটা আসলেই খুবই মজার। মানে একটা মৌলের তুই পারমাণবিক সংখ্যাও জানিস না, যে তার প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, কিন্তু তুই তার ইলেকট্রন বিন্যাস পারিস। মানে দ্যাট ইজ সো লাইক ক্রেজি। এনিওয়ে, সো চলো বিসমিল্লাহ করি। অম্লক্ষার প্রশমনে গতদিন আমি দেখাই দিছিলাম অম্লক্ষার প্রশমন বিক্রিয়ার মূলনীতি কি। সো মূলনীতি হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি, এইটাই মূলনীতি। এটা মূলনীতি না। মূলনীতি মানে কোনো একটা কিছুর কোর আইডিয়াটা কি, মেইন আইডিয়াটা কি, অর্থাৎ মূলত এখানে ঘটেটা কি, বুঝতে পারছো? সো আচ্ছা, ধরো তোমাদের একটা উদাহরণ দিই। আমাদের দেশটাকে স্বপ্নপুরী বানাইতে হবে, আমাদের দেশটাকে সুন্দর বানাইতে হবে। সো সুন্দর বানানোর জন্য আমরা কি বুঝলাম? আমাদের সরকার ব্যবস্থায় পরিবর্তন দরকার। সো এখন পরিবর্তনের জন্য কি করতে হবে? হইতে পারতো আমাদের পলিসি ডায়ালগের মাধ্যমে, হইতে পারতো আমাদের অনুরোধের মাধ্যমে, অনুরোধের আসর, যে প্লিজ আপা আপনি গদিটা ছেড়ে দেন। হইতে পারতো আমাদের বল প্রয়োগের মাধ্যমে। সো যেটাতে কাজ হয়, আলটিমেটলি মূলনীতিটা কিন্তু একই। মূলনীতিটা হচ্ছে পরিবর্তন দরকার, সংস্কার দরকার। তোমরা কি বুঝছো আমার কথা? সো দ্যাটস দ্য ফ্যাক্ট যে আমাদের লাগবেটা কি, করতে হবেটা কি, দ্যাটস হোয়াট ই কল মূলনীতি। ঠিক আছে? সো প্রশমন বিক্রিয়ার মূলনীতি হচ্ছে ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিডের হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, বা বলা যায় হাইড্রোজেন আয়ন প্রতিস্থাপিত হবে। একই কথা, মোর অর লেস, মানে নট মাচ ডিফারেন্ট। সো এখন ঘটনা হচ্ছে, এখান থেকে তাহলে একটা মজার জিনিস শিখে গেলাম। সেটা হচ্ছে ক্ষারের কি থাকে বলতো? ক্ষার হইতে গেলে কি লাগে? ধাতু লাগে। তোমার ধাতু ছাড়া তুমি ক্ষার হইতে পারবা না। ধাতু বা ধাতব আয়ন, যেমন ধরো অ্যামোনিয়াম আয়ন, দ্যাট ক্যান অলসো ওয়ার্ক অ্যাজ এ মেটালিক আয়ন। তোমরা খেয়াল করে দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই জিনিসটাকে একটা ক্ষার, এটা কি তোমরা জানো নাকি জানো না? জানা উচিত। আচ্ছা, যেমন এখানে যে অ্যামোনিয়াম আয়নটা আছে, এখানে কি আয়ন এক্সিস্ট করতেছে? NH4+। সো এটা একটা মানে ধাতব আয়নের মতো কাজ করে, এই জন্য আমরা এটাকেও ক্ষার বলে ডাকবো। তাহলে মোস্টলি মনে রাখো, ক্ষার হইতে গেলে মূলত তোমার ধাতু লাগে। এই জন্য তোমরা বইতে মনে হয় পড়ছো যে অ্যাসিড ক্ষারক সমতা অধ্যায়ে, যে ক্ষার মূলত কারা, সেটা হচ্ছে ধাতুর অক্সাইড, ইভেন ধাতু নিজে, ধাতুর অক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর কার্বনেট, হ্যাঁ, ধাতুর বাইকার্বনেট, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে মূলত ক্ষার বলি। সো তাহলে খেয়াল করে দেখো, ক্ষার হইতে গেলে অ্যাট দ্য ভেরি কোর হোয়াট ইউ নিড টু হ্যাভ মেটাল, ধাতু থাকা লাগবে। বুঝিয়াছো সবাই? ওকে, এবার বলো অ্যাসিড হইতে গেলে কি থাকা লাগবে? অ্যাসিডের থাকা লাগবে হচ্ছে তোমার কি? হাইড্রোজেন। ক্ষার হইতে গেলে তোমার থাকা লাগবে ধাতু, অ্যাসিড হইতে গেলে থাকা লাগবে হাইড্রোজেন। এবং এই জিনিসটা নিয়ে আমরা গত ক্লাসে প্রচুর আলোচনা করছি, এবং তার আগের ক্লাসের শেষের একটা অংশে আলোচনা করছিলাম যে অ্যাসিডের সংকেতের সামনে সবসময় আমরা কি দেখবো? হাইড্রোজেন দেখবো, যদি অজৈব অ্যাসিড হয়। যদি জৈব অ্যাসিড হয় তাহলে যেন কি দেখবো? মনে করে দেখেন। পছন্দ হইছে সেটা কে ঠিক মতো বলতে পারবি? অশিক্ষিত। তোর দাদার মাথা থাকবে হিমেল, তোর দাদার মাথাটা গোল গান্ডু। অ্যাসিড হইতে গেলে অজৈব যদি হয় তাহলে সংকেতের সামনে আমরা হাইড্রোজেন পাবো। যদি জৈব অ্যাসিড হয় তাহলে সংকেতের মধ্যে এই জিনিসটা পাবো। এটাকে পড়ে শোনাও তো, কি লিখছি আমি? এই বন্ড কথাটা বলো নাই, দ্যাটস ওয়াই আমার পছন্দ হয় নাই। আমি খুবই চুজি লোক, তোমাকে সঠিকভাবে বলতে পারতে হবে। বন্ড COOH। তুমি যদি বলো COOH, দ্যাট মিনস দ্যাটস এ কম্পাউন্ড, বাট ইট ইজ নট। দ্যাটস এ পার্ট অফ এ কম্পাউন্ড, একটা যৌগের একটা অংশ। সো একটা অংশ যদি হয় তার সামনে তোমার বন্ড বলাই লাগবে, তা নাহলে মনে হবে না যে এটা একটা অংশ। তোমরা কি বুঝিয়াছো আমার কথা বন্ধু? যেমন ধরো তুমি যদি বলো সালফেট আয়ন এবং সংকেত লেখো SO4, বা মুখে বলো SO4, এটা তো অন্যায় হয়ে গেল। এটা তো একটা আয়ন, তার মানে একটা যৌগের একটা অংশ। একটা অংশকে অংশের মতো করে বলতে হবে। তোমার কি বলা উচিত ছিল? পুরোটা বললাম তো, SO4
এই টু মাইনাস কথাটা না বললে কথাটা আধুরি রয়ে যাবে। আধুরি মানে বোঝো, অর্ধেক, আধা আধি। হিন্দিতে কথা বলো তোমরা জেনজি, কিলায় মারি ফেলবো, মারি ফেলবো না, কিলায় আদমারা করে ইন্ডিয়া পাঠাই দিব, সলিজা, একদম সলিজা। চলো, সো হোয়াট ইট টেক্স টু বি অ্যান অ্যাসিড অর বেস, মানে অ্যাসিড বা ক্ষার হওয়ার জন্য লাগেটা কি, সেটা হচ্ছে ক্ষার হতে হলে কি থাকা লাগবে বলেন তো? ক্ষার হতে হলে, হ্যাঁ, ধাতু বা ধাতব আয়ন অমুক তমুক। আর এবার বলো অ্যাসিড হতে হলে কি থাকা লাগবে তোমার? অ্যাসিড হতে হলে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন। শুধু হাইড্রোজেন বললে কেমন জানি হয়ে যায়। কেন বলতেছি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন, ব্যাপারটা বোঝো। ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড অলসো হ্যাজ গট হাইড্রোজেন, ইজন্ট ইট? ইট হ্যাজ অলসো গট হাইড্রোজেন, বাট ইট ইজ নট রিপ্লেসেবল। এটাকে অন্য কিছুতে রিপ্লেস করা যায় না। তাহলে আমরা এটাকে, মানে এখান থেকে প্রোটন আকারে নির্গত হয় না, সে, তাকে এসে তুমি ঝাড়ি দিলেও সে প্রোটন আকারে নির্গত হবে না। কিন্তু অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনটা থাকে ওটা খুব সুন্দর করে প্রোটন আকারে বের হয়ে চলে যায়। দ্যাটস ওয়াই আমরা বলবো প্রতিস্থাপনীয় হাইড্রোজেন লাগবে। সো হোপফুলি বুঝতে পারছো। চলো এবার এই প্রশমন বিক্রিয়াগুলো একটু করবো, এবং আমি জানি তোমরা এই বিক্রিয়াগুলো পারো, কিন্তু আমি আমার মতো করে করাবো। সবাই ধৈর্য ধরো। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং HCl এর বিক্রিয়া কি তৈরি হয় তাড়াতাড়ি বলো। সোডিয়াম ক্লোরাইড আর পানি। সোডিয়াম ক্লোরাইড আর পানি। জানি না। তোর নাম কি? বর্ণা। সোডিয়াম ক্লোরাইড প্লাস। বর্ণা, এটা কোথায় শিখছিস? আপনার ক্লাসে ভাইয়া। আচ্ছা, বর্ণাই রাইট। তোমাকে এখন থেকে প্রশমন বিক্রিয়া দিলে তুমি যখনই দেখে বুঝতে পারবা যে এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড, তাহলে এটা একটা প্রশমন বিক্রিয়া হবে। তুমি বলো আমি জানি না, একদম স্ট্রেট, আমি জানি না, রিল্যাক্স, চিল, আমি জানি না। বাট আমি মূলনীতি জানি। তুমি মূলনীতি জানলে শুধু এই অ্যাসিড আর এই ক্ষারের বিক্রিয়া না, যে কোনো অ্যাসিড যে কোনো ক্ষারের বিক্রিয়া তুমি পারবা। দ্যাটস দ্য ফান পার্ট। সো চলো সেই মূলনীতিটা জানা একটা বিক্রিয়া থেকে শিখে আসি, প্র্যাকটিস করে আসি। তাইলে যেটা হবে, তুমি মিলায় দেখতে পারবা যে ফেলুদার কথা সঠিক নাকি ভুল। ঠিক আছে? তোমার যেহেতু এটার উত্তর জানা আছে, মুখস্থ, তুমি তো জানো, বইতে এটা দেখছো। সো ওই মূলনীতিটা কি দেখো, প্রথম কাজ যেটা করবা, ক্ষারের ধাতুকে মার্ক করবা যে এইটা হচ্ছে ক্ষারের ধাতু। অ্যাসিডের হাইড্রোজেনকে মার্ক করবা, করে এটাকে এখানে এনে বসাবা, ওটাকে ওখানে নিয়ে বসাবা। এই যে প্রতিস্থাপন, একটাকে আর একটা জায়গায় বসানো, দ্যাটস হোয়াট ইউ কল রিপ্লেসিং, সাবস্টিটিউশন। ঠিক আছে? সো প্রতিস্থাপন যদি করি, দেখো তাহলে কি হয়, সোডিয়াম এসে কার পাশে বসতেছে? ক্লোরিনের পাশে। তাহলে বসাও, সোডিয়ামের পাশে বসলো হচ্ছে ক্লোরিন। তারপরে মনে রাখো, যে কাউকে যে কারোর পাশে বসানো যায়, এই কথাটা আমার শুধু বিক্রিয়ার ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে লাগবে। খুব মনোযোগ দিয়ে শোনো, যে কাউকে তুমি যে কারোর পাশে বসাইতে পারবা, কিন্তু তাদের মধ্যে বিয়ে দিয়ে ফেলতে হবে। বিয়ে দেওয়া ছাড়া পাশাপাশি বসা যাবে না। মুরব্বী, ঠিক আছে? ধরো আমি অরিত্রর নানাকে বর্ণার নানির পাশে বসাই দিলাম, মানুষে আমাদের ফিডায় দোলাই আস্ত বানাই মারি ফেলবে। কেন বলবে তুই ইতাকে বসাইছস কেন? আমি বলবো, আরে মিয়া তুমি জানো কিছু, আমাকে চিনো, আমি তো বিয়ে দিছি এদের মধ্যে। তাইলে ঠিক আছে, বোঝো নাই? এখন বিয়েতে কি হয়, ছেলের মালা মেয়ের গলায় যায়, মেয়ের মালা ছেলের গলায় যায়। এক্স্যাক্টলি, কেমিক্যাল বন্ড ইজ নাথিং বাট ম্যারেজ বিটুইন এলিমেন্টস। ট্রাস্ট মি, কেমিক্যাল বন্ড, বন্ড ফরমেশন হচ্ছে। সো এখন কি করতে হবে? বিয়ে দিতে হবে। সো বিয়ে দিতে গেলে ছেলের মালা যেমন মেয়ের গলায় যায়, মেয়ের মালা ছেলের গলায়, একইভাবে বিয়ে দেওয়ার সময় এই ধাতব অংশটার যোজনী যেটা, সেটা অধাতব অংশের সাথে যাবে, আর অধাতবের যোজনী ধাতব অংশের সাথে যাবে, জাস্ট লাইক গেটিং ম্যারিড। সো তাহলে এবার বলো, সোডিয়ামের যোজনী কত? 1, ক্লোরিনকে দিলাম, ক্লোরিনের যোজনী 1, সোডিয়ামকে দিলাম, ডান, গেম ওভার। তার মানে তোমার মেইন প্রোডাক্টই হচ্ছে NaCl। তোমরা কি বুঝেছো আমার কথা? জি জি ভাইয়া। ক্রিস্টাল ক্লিয়ার। আজকে শনিবার রাত, বিয়ে শাদী হইতেছে, মজা, শীতকাল, বিয়ের সময়। তোমরাও পড়ালেখা ঠিকমতো না করলে, ম্যাট্রিক পরীক্ষা ঠিকমতো না দিলে বিয়ে দিয়ে দেবো। এই যা। ছেলেরা তো এটাই চাও, আমি জানি তো, তোমাদের এটার জন্য খুব ইচ্ছা। গান্ডু, বয়স হয় নাই। হ্যাঁ। এবার আসো, তাহলে সোডিয়াম এসে ক্লোরিনের পাশে বসলো, তাহলে হাইড্রোজেন চলে যাচ্ছে মন খারাপ করে কোথায়? OH এর পাশে। তাহলে H আর OH মিলে কি তৈরি হয়? আশা করি সবাই জানো, H2O। দ্যাটস ইউর রিয়াকশন। তোমরা কি বুঝেছো আমার কথা? বিক্রিয়া করবো আমরা এইভাবে। আচ্ছা, সমতা এই মুহূর্তে হাত দিচ্ছি না, আমরা জাস্ট বিক্রিয়াগুলো সলভ করা শিখি। এরপরে আসো পরবর্তী বিক্রিয়া যাই। তাহলে বলেন প্রথম কাজ কি হবে আমাদের? প্রথম কাজ কি হবে? ক্ষারের ধাতুকে মার্ক করা, হ্যাঁ, খুঁজে বের করা। অ্যাসিডের হাইড্রোজেনকে খুঁজে বের করা। তারপরে এটাকে এনে ওইখানে বসাবো, ওইটাকে এনে এইখানে বসাবো। তাহলে দেখো, ম্যাগনেসিয়াম এসে কার পাশে জায়গা নিচ্ছে বলেন তো? Mg এর পাশে বসবে Cl।
এখন কথা হচ্ছে ম্যাগনেসিয়ামের যোজনী কত ভাই? 2। সেটা দিব ক্লোরিনের সাথে, ক্লোরিনের যোজনী 1, একে দিব। দ্যাটস ওয়াই তোমার সংকেত হচ্ছে MgCl2। মুখস্থ করার তো কিছু নাই, যুক্তি, একই যুক্তি সব জায়গায় কাজে লাগাবো আমরা। প্লাস এবার বলেন এইচ যে কার পাশে বসতেছে? OH এর পাশে নাকি OH হোল 2 এর সাথে বলো তো? খুব মনোযোগ দিয়ে শোনো, খুব মনোযোগ দিয়ে শোনো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সিলের সাথে যখন ঘর সংসার বাঁধছিল তখন ম্যাগনেসিয়ামের মালাটা হাইড্রোক্সিলের গলায় দিছিল না? এখন ম্যাগনেসিয়াম তার সাথে ব্রেকআপ করে ভেঙে চুরে চলে আসতেছে ক্লোরিনের সাথে সংসার করার জন্য। তখন যেটা হবে, সে তার ওই 2 সংখ্যাটাকে নিয়ে আসছিল, এসে এই যে ক্লোরিনের গলায় পরায় দিছিল। সো এখানে কিন্তু 2 আসলে আর নাই। তোমরা বোঝো নাই আমার কথা মুরব্বী? বুঝছি ভাইয়া। ওই 2টা হচ্ছে ম্যাগনেসিয়ামের বংশীয় একটা গলার মালা বা হাতের আংটি, বংশ পরম্পরা থেকে আসতেছে। ওটা তো ওর সাথে রাখি চলে আসার কোনো দরকার নাই, ওটা সে সাথে করে নিয়ে আসবে যে তোমার সাথে ঘর সংসার শেষ, তুমি এটা দিয়ে দাও আমাকে। নতুন যে বান্ধবী, সরি মানে আমার সঙ্গিনী, তাকে আমার দিতে হবে। এবার তাহলে এইচ যে মূলত OH হোল 2 এর পাশে বসে নাই, ও বসছিল কিন্তু OH এর পাশে। দ্যাটস ওয়াই এখানে কি তৈরি হবে বলেন তো আমাকে একটু? H2O। বোঝেছ? ধন্যবাদ ছোট্ট বন্ধুরা। এবার বলো এই বিক্রিয়া কি করব আমরা? ক্যালসিয়ামকে মার্ক করলাম ক্ষারের ধাতু, অ্যাসিডের হাইড্রোজেন কি H নাকি H2 বলেন দেখি? ওই 2টা কি? 2টা কি? সালফার কে বললি তারে কিলায় মারি ফেলবো, সালফেটের যোজনী, সালফেট মূলকের যোজনী। বুঝছো আমার কথা এবার নাকি? তাহলে আমরা এখানে মার্ক করব কিন্তু H কে, নট H2। H2 কে মার্ক করা যাবে না মুরব্বী। তাহলে ক্যালসিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, আর হাইড্রোজেন যে ওইখানে বসবে। তাহলে দেখো তো কি তৈরি হয়, ক্যালসিয়ামের পাশে বসে হচ্ছে সালফেট। ক্যালসিয়ামের যোজনী কত? 2, আবার সালফেটেরও যোজনী 2। তাহলে তো লেনদেনের কিছু নাই, যা ছিল তাই। বুঝছো ব্যাপারটা? প্লাস এবার বলো এখান থেকে কি H2 উঠে যেয়ে বসতেছে নাকি H উঠে যেয়ে বসতেছে বলো তো? H উঠে যেয়ে বসতেছে। ওই 2টা কিন্তু সালফেটের মালা ছিল, ওটা এখানে রেখে সে মন খারাপ করে চলে গেছে। এটাই নিয়ম আর কি। এখন এটার ব্যতিক্রম করলে তুমি খাবা মায়ের আর কি। আচ্ছা, তাহলে H উঠে যেয়ে কিন্তু OH হোল 2 এর পাশে বসে নাই, বসছিল কার পাশে বলেন তো? OH এর পাশে। তাহলে HOH বিকামস H2O। বুঝিস? গুড। এই তো সমতা করতেছি না আমি, জাস্ট বিক্রিয়াটার মেকানিজম বুঝাচ্ছি আর কি, কেমনে ঘটে। ওকে, আমার হাতের লেখা নাকি তোমরা বুঝো না, এই যে বুঝাই দেওয়া আছে, সমতা শুদ্ধা করি ফেলবা। এই সরি, এখানে ম্যাগনেসিয়াম সালফেট লেখা হয়ে গেছে, দুঃখিত। এখানে কি হবে? CaSO4। ওই একটু বয়সের কারণে এইসব হয়, এগুলো বয়সের দোষ। CaSO4। ওকে, আমাদের বিক্রিয়া লিখতে ভুল হইতে পারে, তোমরা দেখো, আমি বুঝাবো ঠিক, মানে ভুল ভাল হইলে তোমরা ঠিক করবা। ওকে, বলেন এবার আমরা এবার বিক্রিয়া দিচ্ছি ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর বিক্রিয়া। ধাতুর কার্বনেট, এটা একটা ক্ষার। সো তাহলে কি হবে? ক্যালসিয়ামকে মার্ক করলাম, এখান থেকে কাকে মার্ক করবো বলো? হাইড্রোজেনকে। তাহলে ধাতু এসে হাইড্রোজেনকে রিপ্লেস করাও, বসাও। তাহলে বলো তো কি হবে? ক্যালসিয়ামের পাশে বসতেছে ক্লোরিন, তাহলে সংকেত হবে CaCl2 প্লাস হাইড্রোজেন যে ওইখানে যদি বসে, তাহলে বলেন তো যৌগটা কি তৈরি হয়? H2CO3 বা কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। হ্যাঁ, H এর পাশে CO3 বসানোর পরে দেখো কার্বনেটের যোজনী হচ্ছে 2। যদি কেউ না বুঝে থাকো তাহলে ওইখানে তাকাইলে টের পাওয়া যায় যে ওর যোজনী কত। ক্যালসিয়ামেরও যোজনী যা, ওরও যোজনী তাই। ক্যালসিয়ামের যোজনী 2 মনে আছে, তাহলে কার্বনেটের যোজনী 2। এখন তৈরি হবে আসলে H2CO3। কিন্তু এই অ্যাসিডের একটা কপাল পোড়া বিপদ আছে। সেই বিপদটা হচ্ছে এই ঘোড়ার ডিমটা খুবই অস্থিতিশীল, এটা ভেঙে যায়। এটা ভেঙে যায় কি তৈরি করে, আমরা ওই জিনিসটা লিখে রাখবো, সেটা হচ্ছে পানি আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তোমরা কি আমার কথা বুঝেছো? জি স্যার। দ্যাটস ইট, সহজ জিনিস। বাস্তবে কিন্তু আসলেই কার্বনিক অ্যাসিড তৈরি হয়, তৈরি হওয়া মাত্র এটা ভেঙে যায়, থাকে না। সে ভেঙে চুরে কি তৈরি করে? পানি আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আচ্ছা, এবার আসেন ধাতুর বাইকার্বনেট, সেটাও কি হওয়ার কথা ছিল? ক্ষার হওয়ার কথা ছিল। আপনাদের বইতে লেখা আছে দেখবেন, অ্যাসিড ক্ষার সমতা অধ্যায়। তাহলে এবার আমরা সোডিয়ামকে মার্ক করলাম, হাইড্রোজেন থাকুক ওই জায়গায়, এখানে মার্ক করবো হাইড্রোজেনকে। তাহলে রিপ্লেস করাও, রিপ্লেস করালে কি তৈরি হয় দেখো, Na এর পাশে আইসা বসবে Cl, যোজনী ট্রান্সফার হয়ে গেল, প্লাস H যে যদি ওখানে বসে, তাহলে বলো তো কি যৌগ তৈরি হচ্ছে? আবারও সেই H2CO3 তৈরি হচ্ছে না? তাহলে কি করবো? আবারও এই বস্তুটাকে না লিখে পানি আর কার্বন ডাইঅক্সাইডকে লিখে দিব। এই সহজ, ঠিক আছে?
সহজ জিনিস। তারপরে বলো। H2CO3 এত অস্থিতিশীল হওয়ার কারণ? ওরে বাবা, কঠিন প্রশ্ন করি বসছস, এখন তো বলা যাবে না, বড় হ। বাট প্রশ্নটা খুব সুন্দর যে কেন এটা অস্থিতিশীল। সিমিলার একটা অবস্থা তৈরি হয় সালফিউরাস অ্যাসিডের ক্ষেত্রে H2SO3। তাহলে বলেন তো H2SO3 ভেঙে কি কি তৈরি করবে? সালফার ডাইঅক্সাইড। ডাই না ট্রাই, কোনটা? ডাই। ডাইঅক্সাইড। হ্যাঁ সাবাস, এইটা কইতে না পারলে আর তোকে কইতাম না। ঠিক আছে, ধন্যবাদ, এটা বলতে পারছো। আপাতত আমার মাথায় থাকলো যে তোমরা লক্ষ্মী বাচ্চা কাচ্চা, পরে দেখি কোনো এক সময় বলবো না, আরেকটু জ্ঞান অর্জন হোক তোমাদের, ঠিক আছে? ওকে, সো এবার জাফর ইকবালের মতো কাহিনী হচ্ছে, পরবর্তী ক্লাসে জানতে পারবো। না, কথা তো কিছুটা সত্যি। তো এখন টেনশন নাই, আমি জাফর ইকবাল স্যারের মতো করবো না তোদের সাথে ইনশাল্লাহ। বাট এইটা একটা মজার আইডিয়া, বুঝছো? আমি জানি জাফর ইকবাল স্যারের অনেক দোষ ত্রুটি আছে, ঠিক আছে, বাট আমার একটা কথা শোনো, আমি সব ক্লাসে বলি, তোমাদেরকেও বলে দেই, কখনো কোনো মানুষকে সম্পূর্ণরূপে অর্জন করবা না, কখনো কোনো মানুষকে সম্পূর্ণ বর্জন করবা না। পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। এমনকি ধরো আমরা তো বেশি সভ্য জাতি না, ধরো তুমি যদি একটু ইউরোপ আমেরিকার দিকে তাকাও, দেখবা যে ওদের অনেক ক্রিমিনালদের, মানে লিটারালি দে আর ক্লিনিক্যাল কি বুঝবা না তোমরা, ওদের খুব ভালো রেকর্ড রাখে। রেকর্ড মানে বুঝছো, সে কোথায় কি করছে না করছে, তার জন্ম কবে, মৃত্যু কবে, বেড়ে ওঠা কবে, সব রেকর্ড রাখে। কেন জানো? ওখান থেকেও তোমার শেখার আছে। সো এই জন্য মানে কাউকে পুরোপুরি অর্জন করতে হয় না, কাউকে পুরোপুরি বর্জন করতে হয় না। সো জাফর ইকবাল স্যারের এই যে টেকনিকটা যে তোমরা পরবর্তী ক্লাসে জানবে, আসলে কোনোদিন জানায় নাই, এইটাও একটা মজার ব্যাপার যে তুমি যদি জানতে নিজে চেষ্টা করো তাইলে জানতে পারবা। তার মানে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, তুমি একটু সার্চ দিলে কিন্তু একটা আইডিয়া পাবা আর কি। আর সত্যি কথা বলতে তোমাকে সব জানানোটা আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তোমাকে জানতে আগ্রহী করে তোলা, বুঝতে পারছো? সো এই আর কি। এনিওয়ে চলো এবার আসো, সোডিয়ামকে মার্ক করলাম, এখানে হাইড্রোজেনকে মার্ক করলাম, সোডিয়াম এসে এখানে বসলো, হাইড্রোজেন যে ওখানে বসলো, তাহলে কি তৈরি হবে বলেন তাড়াতাড়ি? Na, তারপরে কি NaNO3। খেয়াল করো, ওই যে অ্যানায়নটা ছিল, অ্যানায়নকে টাচও করা যাবে না, অ্যানায়নের যা ছিল পুরোটা এনে বসায় দিতে হবে। নাইট্রেটের যোজনী 1, সোডিয়ামের যোজনী 1। যারা বোঝো না নাইট্রেটের যোজনী কেন 1, ওইখানে তাকাইলে বুঝবো, ওর সাথে হাইড্রোজেন কটা একটা, তার মানে নাইট্রেটের যোজনী একই। আচ্ছা, প্লাস এই যে ওখানে বসলো, তার মানে আমরা কি লিখবো এখানে? পানি আর কার্বন ডাইঅক্সাইড। শেষ। যত কঠিন বিক্রিয়াই হোক তুমি পারবা যদি মূলনীতি মনে থাকে। ওই যে বিক্রিয়াগুলো করে দেওয়া আছে, সরি এখানে দেখো ভুল লিখছি আমরা, ওই দ্রুত টাইপিং, সোডিয়াম নাইট্রেট টাইপিং মাইপিং করতে যাই, ওখান থেকে কপি করে আনসার ঠিক কর, ও সরি কি ঠিক করলাম, NaNO3 দ্রুত টাইপ করতে যাই এইসব ভুল ভাল হয়। সো হ্যাঁ, তোমরা নিজেরা কিন্তু ঠিক করে নিও, এখানে ভুল পাইলে আমাকে স্ক্রিনশট দিয়ে জানাও যে এখানে ভুল আছে আর কি, কারণ আমরা খুব দ্রুত টাইপিং করছি তো। ওকে, তারপরে চলো এই বিক্রিয়া করো ফার্স্ট। কি হবে? ক্যালসিয়াম হাইড্রোজেন, তাহলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। H আর O মিলে কি তৈরি হবে? হো। বিয়ে দিতে হবে না? বিয়ে দিলে ঠিক হয়ে যাবে, তোরা কি বুঝছিস? হ্যাঁ আচ্ছা, এবার আসো, কপারকে মার্ক করলাম। এই অক্সাইডটার নাম কি মনে আছে আপনাদের? CuO, এটার নাম কি? কপার অক্সাইড, কিউপ্রাস অক্সাইড। কিউপ্রিক অক্সাইড। কিন্তু তোরা যে এক একজন করে আন্দাজে আন্দাজে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মিলাচ্ছি, সেভাবে তো হবে না আব্বা। ওখানে তাকায় দেখ, কপারের যোজনী আছে কত? 1 না 2? 2। কপারের যোজনী তো 2টা, 1 আর হচ্ছে 2। যেহেতু 2 যোজনী আছে, উচ্চতর যোজনী, তার মানে এটার নাম ইক হবে। এক ঢিলে মারবা, একদম লক্ষ্যভেদ করে চলে যাবে, ঠিক আছে? জায়গা মতো মারতে হবে, একদম একবারে। বলেন তাহলে কপার এসে হাইড্রোজেনকে জায়গায় বসলো, হাইড্রোজেন যে ওখানে বসলো, তাহলে Cu এর পাশে বসবে SO4 প্লাস। ওই বেটা কেডা? H যে ওইখানে যদি বসে, তাহলে H এর পাশে O হবে না, হবে H2O। এই নিচের বিক্রিয়া পারবা তোমরা, আমি আর করতেছি না। সো বিক্রিয়া করে দেওয়া আছে, দেখো তোমরা। ওকে, এবার দেখেন, শুধুমাত্র যদি ধাতু থাকে তাও আমরা জানতাম ক্ষার হয়, তাহলে এই বিক্রিয়াগুলো কেমনে করব? সোডিয়ামকে মার্ক করব, হাইড্রোজেনের জায়গায় এনে বসাই দিব, হাইড্রোজেনকে নিয়ে ওখানে বসাই দিব, তাহলে Na এর পাশে কি বসলো? SO4। সালফেটের যোজনী 2, তাহলে Na2SO4 প্লাস। H যে যখন এখানে বসে তখন সে কি একা হয়ে যাচ্ছে না? একটু ভাবো তো, H এর একা চেহারাটা কেমন? H2 না? তাহলে আমরা লিখবো এখানে H2। শেষ। ম্যাগনেসিয়াম ছিল, H2 কি গ্যাস হবে না? ডেফিনেটলি দ্যাটস গ্যাস। আমরা ফিজিক্যাল স্টেট কারো লিখতেছি না বলে লিখি না আর কি। আচ্ছা বলো তো, হাইড্রোজেন বসলো, হাইড্রোজেন যে ওখানে বসলো, তাহলে কি আসবে? Mg এর পাশে বসবে SO4। হ্যাঁ কিছু বললা?
ম্যাগনেসিয়াম সালফেট। যোজনী দুইজনেরই 2, সো কিছু দিচ্ছি না। আর এইচ একা হয়ে যাওয়ার মানেই হচ্ছে H2 তৈরি হওয়া। অ্যালুমিনিয়ামেরটা কি হবে বলেন? অ্যালুমিনিয়ামকে মার্ক করলাম, এইচ এর জায়গায় বসাইলাম সংকেত কি অ্যালুমিনিয়াম সালফেটের Al। কিন্তু SO4 হল SO4 বলছি। হিমেলের স্পিড দেখছো? এই স্পিডটা লাগবে, একদম চোয়ালের মধ্যে আটকে গেছে। L2SO4 ঘুমের মধ্যে ঘুমায় আসে L2SO4 এই তোর একটা মজার কথা শুনবি। আমার তোদের বয়সে ম্যাট্রিক পরীক্ষার কিছুদিন আগে আম্মু একদিন আমাকে নিয়ে হাসাহাসি করতেছিল, বাসায় মেহমান আসছে তাদের সামনে। তা আমি ঘুম থেকে উঠে এসে এরকম এরকম করতেছি, কি হয়েছে, আমি কিছু করছি, হাসে কেন? আমি নাকি ঘুমের মধ্যে বিভিন্ন সোডিয়াম পটাশিয়াম কি কি বিক্রিয়া লিখতেছিলাম। সো ব্যাপারটা হচ্ছে তোমার অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ডে পর্যন্ত ঢুকে যেতে হবে যে তুমি ভুলভাল বলতে পারবা না, ঠিক আছে? এই প্র্যাকটিসটা থাকতে হবে। আচ্ছা, Al2SO4 প্লাস হচ্ছে হাইড্রোজেন। সমতা করেন তো এই বিক্রিয়াটা একটু দেখি। কাকে দিয়ে কাজ শুরু করবো আগে আমরা? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম 2টা, এখানে একটা দিব 2, তারপরে কাকে দেখবো? অ্যালুমিনিয়ামের পাশে যে আছে ওইখানে তো কিছু ছিল না, তাহলে এখানে সালফার। সালফার এখানে কয়টা আছে? 3টা, তাহলে এখানে একটা 3 যাবে। হাইড্রোজেন 3 দুগুণী 6, এখানে একটা 3 দিব। অক্সিজেন তো খাতা আকাশে, খাতা তো আকাশে, মনে আসছে? জি। ওকে, ঠিক আছে। সো এই বিক্রিয়া করে দেওয়া আছে এখানে। তারপরে চলো বাড়ির কাজ দিলাম, এইগুলো তোমাদের বাড়ির কাজ করতে হবে। ওকে, বাড়ির কাজ কয়টা? 1 2 3, আমাকে ছেড়ে দিন, 4 5 6 7 8 9, এই মাত্র 9টা বিক্রিয়া। পারবা কি? আচ্ছা, আমাকে একটা বিক্রিয়া শুধু করে দাও এখান থেকে। কোনটা সবচেয়ে কঠিন লাগে কোনটা বলো, তোমাদের সাথে করি আমি। এই বিক্রিয়া 2টা পারা লাগবে কিন্তু। আচ্ছা, আমাকে একটু বলতো কোনটা করা যায়। ওকে, এই 2 নাম্বার বিক্রিয়াটা আমি একটু করি তোমাদের সাথে। বলো কাকে মার্ক করার কথা এখানে আমার আগে? এইখানে কাকে? হাইড্রোজেনকে। পটাশিয়াম এনে বসায় দাও, হাইড্রোজেনকে নিয়ে ওখানে বসায় দাও। তাহলে কে এর পাশে কে বসবে বলো? ClO3, ঠিক আছে? আচ্ছা, ভেবো না কেউ ভয়েও যে এখানে বাবারে পটাশিয়াম ক্লোরাইডই মনে হয় হওয়ার কথা, এই যৌগটা তো কখনো দেখি নাই। নো, তুমি দেখো কিংবা না দেখো, নিয়ম নিয়মের মতো, মূলনীতি অমান্য করা যাবে না। ক্ষারের ধাতু এসে অ্যাসিড হাইড্রোজেনকে রিপ্লেস করবে। আচ্ছা, আমাকে একটা কথা বল, ক্ষারের ধাতু জিনিসটা কি আসলে ধনাত্মক প্রজাতি না পজিটিভ একটা জিনিস? আচ্ছা, এই হাইড্রোজেনটাও ধনাত্মক। নিয়মটা হচ্ছে রে ভাই, তুই এভাবে একটু চিন্তা কর, তোকে আমি কি বলছি আগে থেকে, একটা যৌগের মধ্যে ধনাত্মক যে অংশ থাকে সেটা কি বেটা না বেটি বল? বেটা। নেগেটিভ পার্টটা হচ্ছে বেটি। এইভাবে একটু ভাব, সেটা হচ্ছে ধর এইটা একটা ফ্যামিলি, ওইটা আর একটা ফ্যামিলি, এই 2 ফ্যামিলির মধ্যে মারামারি লাগছে। তোরা WWE চ্যাম্পিয়নশিপ দেখছস কিনা জানি না, তখন নিয়মটা হচ্ছে হ্যাঁ, তখন নিয়মটা হচ্ছে এই বেটা যে ওই বেটার সাথে মারামারি করবে, ওই মহিলাকে টাচও করবে না, খবরদার, একদম মারি ফেলবো। কোনো বেটা যদি বেটির গায়ে হাত তুলস একদম মারি ফেলবো কিন্তু। সো ঘটনা হচ্ছে এইটাই, এ যে ওর পাশে ভদ্রতা সহকারে বসবে, ওর কোনো অঙ্গহানি করা যাবে না, যে ওখানে অক্সিজেন ফালাই দিলাম, এখানে KCl বানাই ফেললাম, এই টাইপের কোনো কাজ করা যাবে না। সো ClO3 যে আয়নটা, এটার নাম কি মনে আছে আপনাদের? ক্লোরেট আয়ন, মনে আছে? ক্লোরিক অ্যাসিড থেকে ক্লোরেট আয়ন। এখন বলেন তো ক্লোরেট আয়নের যোজনী কত, মানে ওর চার্জ কত? ClO3 ধরো আমি জানি না ওর চার্জ কত, তাহলে কিভাবে বের করা যায়? এই যে অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনটা আছে এর দিকে তাকায়, যে এখানে যেহেতু হাইড্রোজেন একটা, তার মানে ওই জিনিসটার যোজনী ছিল হচ্ছে 1। তোমরা কি টেকনিকটা বুঝছো? ওকে, সো KClO3 হবে প্লাস, সরি কি লিখলাম, প্লাস হচ্ছে কি লিখবো আমরা? H যে OH এর পাশে বসছে, তার মানে তৈরি হয়েছে তোমার পানি। দ্যাটস ইউর রিঅ্যাকশন। এবার বলো তো তাড়াতাড়ি, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কি? শাবাশ, ক্লোরেট। এখন আমাকে একটু বলতো, এই KClO3 এর একটা ব্যবহার বলতে পারবি? সবচেয়ে বেশি ব্যবহার KClO3 কে কি কাজের জন্য করে জানো কেউ? এনিবডি? পটাশিয়াম। আজকে প্রথম দেখতেছি। ইন্নালিল্লাহ, কয় কি বলাটা? কিসের জন্য? জীবাণু ধ্বংস করার জন্য। গরু ধ্বংস করার জন্য হইতে পারে, তোর নানাকে ধ্বংস করা হচ্ছে এটা দিয়ে। ভাই এক্সপ্লোসিভে না, ক্ষেপণাস্ত্রে ফুস মিসাইল মারে দিতেছে।
মনোযোগ দিয়ে শোনো, এই যৌগটাকে উত্তপ্ত করলে এইখান থেকে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন গ্যাস। এবং এই বিক্রিয়াটা খুবই বিখ্যাত একটা বিক্রিয়া। ল্যাবরেটরিতে কেউ গেলে দেখবা কালো রঙের একটা পাউডার টেস্ট টিউবের ভিতরে থাকে, গুঁড়া গুঁড়া, কয়লার গুঁড়ার মতো। ওই জিনিসে মাঝে মধ্যে স্যাররা হিট দেয়, একটু হিট দিলেই ওটার মাথায় যে নির্গম নলটা আছে, এক্সিট টিউব, ওইটা দিয়ে একেবারে ডকডক করে কি যেন একটা গ্যাস বের হয়। ওই গ্যাসটা ফ্লেমেবল, দাহ্য, এবং ওইটা কিচ্ছু না, অক্সিজেন গ্যাস। তোমরা কি বোঝাচ্ছ আমার কথা বন্ধু? সো পরীক্ষাগারে দ্রুত অক্সিজেন তৈরি করার জন্য সিম্পলি এই বিক্রিয়াটা করে, এবং যখনই হিট দেওয়া স্যার বন্ধ করে দিবে সাথে সাথে অক্সিজেন বের হওয়াটা বন্ধ হয়ে যাবে। বিক্রিয়া সমতা করেন, কাকে দিয়ে আগে কাজ শুরু করবেন বলেন? পটাশিয়াম। একটা একটা মিলে গেছে, তারপরে পটাশিয়ামের পাশে যে আছে ক্লোরিন, ক্লোরিন মিলে গেছে, তারপরে দেখবো অক্সিজেন, অক্সিজেন এখানে 3টা, এখানে 2টা। কি করা উচিত তাড়াতাড়ি বলেন? এখানে 2 দিয়ে গুণ করলে অক্সিজেন হয়েছে 6টা, তাহলে এখানে 3 দিলে অক্সিজেন মিলে গেছে। কিন্তু অক্সিজেন মিলাইতে যে তুমি কাকে স্যাক্রিফাইস করছো? পটাশিয়াম এবং ক্লোরিনকে। এইখানে একটা 2 মেরে দাও, বিক্রিয়া শেষ। তোমরা কি বুঝেছো ব্যাপারটা? ধন্যবাদ। সহজ জিনিস, একদম সহজ, পানি পানি। আচ্ছা, সো এই বাড়ির কাজগুলো করে গ্রুপে জমা দিবেন। আজকে যেমন লক্ষ্মী সোনার মতো দিছেন, এবং তোমাদের বাড়ির কাজ দেখা তোমাদের সিনিয়র ভাইয়া আপুরা সবাই লজ্জায় পড়ে গেছে। 25, 26 কয় রে, মানে এইচএসসি 25, এইচএসসি 26, এই রে এই গরুগুলা, এই বাছুরগুলা কত সুন্দর বাড়ির কাজ করতেছে, আমরা কি ঘাস কাটতেছি রে, চল আমরা একটু বাড়ির কাজ করি। সো ভাইয়া আপুদের আর একটু লজ্জা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো তোমরা একটু লেখাটা পড়ো। তোমরা কি নবগোপাল স্যারের নাম শুনছো আমার কাছে কখনো? জি। আচ্ছা, আমার স্যারের জন্য দোয়া করবা। স্যার আমার দেখা সবচেয়ে দুর্দান্ত শুধু রসায়নের স্যার না, স্যার মানুষের চোখ খুলতে পারেন। হ্যাঁ, তো আমার চোখ খুলছেন স্যার। তো তোমাদের কাছে স্যারের দেওয়া একটা জিনিস শিখাবো আমি। সেই জিনিসটা হচ্ছে কি, প্রশমন বিক্রিয়ার নিয়ম। এতক্ষণ কিন্তু মূলনীতি শিখছো, এখন দেখবো আমরা নিয়ম, ঠিক আছে? আচ্ছা, রাকিব ইসলাম বলতেছো যে ভাইয়া আমার ভর্তিটা নিচ্ছেন না কেন? ভাইয়া অনেকেই নক করছো ভর্তি হওয়ার জন্য, আমাদের কিছু প্রসেসেস আছে, সেইগুলো ফিল আপ না করলে আমরা নেই না। আর কাহিনী হচ্ছে, যারা আবার আজকে বিকালের দিকে টাকা পাঠাইছো তাদেরকে তো এখন গ্রুপে অ্যাড করা সম্ভব না। সো এই জন্যই তোমাদেরকে বলি যে টাকা পাঠাইলে কখনো, যারা ফেসবুকে শুনতেছো তাদের জন্য বলতেছি, অবশ্যই তোমার দুপুর 2টার মধ্যে পাঠাবা। তারপরে পাঠাইলে কিন্তু ওই দিনের ক্লাসের জন্য আমরা দায়ী না, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রেখো জানো। হ্যাঁ, ওকে, চলো এখন ঘটনা হইতেছে বন্ধুরা। স্যার কি বলছিলেন? ক্ষারের সাথে যে ভদ্রলোক বিক্রিয়া করতে চাইবে তাকে অবশ্যই কি হইতে হবে বলেন তো? অ্যাসিড হইতে হবে। তাকে অবশ্যই অ্যাসিড হতে হবে। সে যদি নিজে অ্যাসিড কোনো কারণে না হয়, তাহলে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিডে পরিণত হবে। কেউ বোঝে না? অ্যাসিডে পরিণত হইতে হবে। এখন পানির সাথে যে বিক্রিয়া করলে কিভাবে অ্যাসিডে পরিণত হয় আমি তোমাদেরকে দেখাই ফেলছি, একটু মনে করায় দিলেই মনে পড়বে। ও থাম থাম, মনে পড়ছে, রাখ রাখ, মারতেছি করতেছি, মারিস না, মনে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এইটাই। হ্যাঁ, আচ্ছা, তারপরের কথা হচ্ছে স্যার যেটা বলছিলেন, এটা একটু তোমাদের জন্য মডিফাই করে নিয়ে আসছি আমি। স্যার তো এইভাবে বলেন না, এখানে অন্য একটা টেকনিক্যাল টার্ম ইউজ করতে হবে, অর্থ অ্যাসিড। ওটা এখন তোমাদের এই বয়সে শেখানো যাবে না, পরে শিখাবো। সো আপাতত জেনে রাখবা, মোটা গোটা অ্যাসিড সরাসরি ক্ষারের সাথে বিক্রিয়া করে না। ভোটকা অ্যাসিড যদি হয়, ওকে সরাসরি ক্ষারের সাথে বিক্রিয়া দেওয়া যাবে না। ওকে একটু নিংড়ে চিপড়ে ওর ভিতর থেকে পানি বের করে দিতে হবে, ওকে একটু স্লিম ডাউন করতে হবে, তারপরে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। বুঝেছো বন্ধু? না 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 না, এইটা ভাবা যাবে না, লঘু অ্যাসিড ভাবা যাবে না। শোনা, লঘু অ্যাসিড আর একটু শুকনো অ্যাসিড ডিফারেন্ট জিনিস। লঘু অ্যাসিড মানে তুমি ফিজিক্যালি পানি অ্যাড করছো, ওর মলিকুলার লেভেলে পানি ঢোকে নাই। কিন্তু এখন আমি বুঝাচ্ছি মলিকুলার লেভেলে পানি অনেক বেশি, আমি দেখাচ্ছি, টেনশনের কিছু নাই। জাস্ট আপাতত মনে রাখ, ভোটকা শোটকা অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে না, ওখান থেকে একটু পানি বের করে দিতে হবে, তাইলে ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে? সো যে অ্যাসিডগুলো আমরা করছিলাম ওইগুলো কি? ওইগুলাই তোমরা স্লিম ডাউন করছো, তোমরা ঠিকঠাক স্লিম ডাউন করেই ফাইনাল অ্যাসিডটা বানাইছো, ঠিক আছে? ভোটকা অ্যাসিড হলে ওরে তুমি ফাইনালি রাখলেও হবে না, আমি দেখাচ্ছি, টেনশনের কিছু নেই, খুবই সহজ। শুধু মনে রাখো, ক্ষারের সাথে যে বিক্রিয়া করবে তাকে অবশ্যই অ্যাসিড হইতে হবে। এবার মনে করে বলুন তো, অ্যাসিড হতে গেলে কি লাগে? প্রোটনিক হাইড্রোজেন বা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন সামনে থাকা লাগে, ঠিক আছে? সো সহজ হয়ে গেছে, চলেন বিসমিল্লাহ করি, লেটস ডু সাম প্র্যাকটিস। তোমাকে ধরো বিক্রিয়া দিছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া, কি হবে এটার? খেয়াল করে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার না? তোমার চেনাশোনা ক্ষার। কার্বন ডাইঅক্সাইড কি? ওটা কি অ্যাসিড? হ্যাঁ, গ্যাস।
ফিজিক্যাল স্টেট গ্যাস, ভৌত অবস্থা গ্যাস, কিন্তু রাসায়নিক ধর্ম কি? সে অম্লীয় না? অম্লীয় অক্সাইড মনে পড়ে? অধাতুর অক্সাইড অম্লধর্মী। তাহলে এইটার নিচে আমরা লিখে রাখবো সে হচ্ছে অম্লধর্মী। লেখার পরে এবার ভাবো তো, সে তো অম্লধর্মী কিন্তু সে তো অম্ল না, তাকে অম্ল বানাইতে হবে। কারণ নবগোপাল স্যার কি বলছিল, ক্ষারের সাথে যে বিক্রিয়া করবে তাকে অবশ্যই অ্যাসিড হইতে হবে। অ্যাসিডিক হওয়াটা মানে ইনাফ না, যথেষ্ট না। ক্ষারের সাথে যে বিক্রিয়া করবে তাকে অ্যাসিড হইতে হবে। তাহলে সে যদি নিজে অ্যাসিড না হয় তাহলে তাকে কিসের সাথে বিক্রিয়া দেওয়ার কথা আগে? পানি। পানির সাথে। বিসমিল্লাহ করেন। কার্বন ডাই অক্সাইডের সাথে তাহলে পানির বিক্রিয়া দিবা। এই যে, কার্বনিক অ্যাসিড। আরে সর্বনাশ, হিমেল ইজ মাই ম্যান, হি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। আজকের ম্যাচের খেলায় তোরা কেউ হিমেল লগে পারবি না। তোমাদের কি মনে আছে এই বিক্রিয়ার প্রোডাক্ট কি? কার্বনিক অ্যাসিড। এটা ভুলে গেছোস? সোনার 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 তৈরি নাকি? কেটা সোনার তৈরি? না না, সোনার কাজে ব্যবহৃত হয় নাকি কার্বনিক অ্যাসিড? তা তো জানি না কি কাজে ব্যবহৃত হয়। মনে আছে কিনা এই বিক্রিয়া তাই কো আগে আমারে। কার্বন ডাই অক্সাইডের সাথে আচ্ছা, তাহলে হয়ে গেছে। এখন দেখেন, ও যে অম্লধর্মী ছিল, ও রিপ্রেজেন্টিং অ্যাসিড বানায় ফেলছি, মানে ওইটা অ্যাসিড চেহারায় এইরকম হয়। এই অ্যাসিডের সাথে এবার কার বিক্রিয়া হবে বুঝছো? এই অ্যাসিডের সাথে এবার বিক্রিয়া করবে কে বলেন তো? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এদের বিক্রিয়ার প্রোডাক্ট কি চলো করি। এইটা তো তোমাদের কাছে ছেলে খেলা হয়ে গেছে, ক্ষারের ধাতু যে অ্যাসিড হাইড্রোজেনে সরাই দিয়ে বসবে। তাহলে আমরা এখানে প্রোডাক্ট লিখবো কি? Na এর পাশে CO3, কার্বনেটের যোজনী 2, তাই Na2CO3 প্লাস H এসে এখানে বসছিল, তাহলে পানি তৈরি হয়েছিল, প্লাস পানি। শেষ। তোরা বুঝিস নাই আমার কথা? এইবার ঘটনাটা দেখো, পুরো বিক্রিয়াটা আসলে দুই ধাপে ঘটছে। প্রথমত অ্যাসিড তৈরি হয়েছে, তারপরে ওই অ্যাসিড এসে ক্ষারের সাথে বিক্রিয়া করছে। তাহলে তোমার এখন কি করা বাকি? সমতা করা বাকি। প্রত্যেকটা বিক্রিয়া ইন্ডিভিজুয়াল সমতা করো। উপরের বিক্রিয়া সমতা আছে আমি জানি, নিচের বিক্রিয়াটা সমতা করে ফেলি। এটা সমতা করতে গেলে দেখেন, সোডিয়াম 2টা আছে, এখানে একটা 2 বসাই দিব। কার্বন ঠিক আছে, হাইড্রোজেন 2 আর 2 4, তাহলে এখানে একটা 2 বসাইলে খেলা শেষ। এবার আমরা কি করবো জানো? এই বিক্রিয়া দুইটাকে যোগ করব। এই বিক্রিয়া দুইটাকে আমরা যোগ করে দিব। যোগ করলেই তুমি ফাইনাল আউটপুট পাবা যে আলটিমেটলি এখানে হইছেটা কি। তাহলে চলো দেখি, আমরা যোগ করার পরে কি পাচ্ছি? কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছিল, কার্বনিক অ্যাসিড খরচ হয়ে গেছে। আর কি তৈরি হয়েছিল? 2 অণু পানি তৈরি হয়েছিল আর 1 অণু পানি খরচ হয়েছিল। তাহলে আলটিমেটলি কি ডান পাশে 1 অণু পানি থাকবে না? জি ভাই। তাহলে এই পানিটাকে কেটে দিলাম আর এখানে 2টাকে কেটে দিলাম। 2টাকে কেটে দেওয়ার মানে বুঝছিস তো, শুধুমাত্র একটা পানি থাকবে এখানে। তাহলে আমরা ফাইনালি কি লিখবো? কার্বন ডাই অক্সাইড প্লাস কয়টা সোডিয়াম হাইড্রোক্সাইড? 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড। 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তৈরি করবে কি? সোডিয়াম কার্বনেট প্লাস কয়টা পানি? একটা পানি। দ্যাট ইজ ইউর রিয়াকশন। যে বিক্রিয়া ধরে ধরে মুখস্থ করতে তোমরা, এই যে মুখস্থ করার দরকার নেই, সমতা সহ একবারে পারবো আমরা। পারবেন কি? জাস্ট মনে রাখবা, নবগোপাল স্যার কি বলছিল, ক্ষারের ধাতুর সাথে ক্ষারের সাথে যে বিক্রিয়া করবে তাকে অবশ্যই অ্যাসিড হইতে হবে। সে যদি অ্যাসিড ধর্মী হয়, ওকে পানির মধ্যে চুবাই ধরি, অ্যাসিডে বানাবি, তারপরে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। দ্যাটস ইট, সহজ। চলেন পরের বিক্রিয়া চলে যাই। ওকে, ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া। তুমি চেনো না ম্যাগনেসিয়াম অক্সাইড একটা ক্ষার, ধাতুর অক্সাইড, ক্ষার ধর্মী। কার্বন ডাই অক্সাইড অম্লের অধাতুর অক্সাইড, তাহলে এটা কি ধর্মী বলেন তো? অম্ল বলা যাবে না, অম্ল ধর্মী বলতে হবে। এখন তাহলে বলো কাকে পানির সাথে বিক্রিয়া দিব? ম্যাগনেসিয়াম অক্সাইডকে নাকি কার্বন ডাই অক্সাইডকে? কার্বন ডাই অক্সাইডকে। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে পানির বিক্রিয়া তোমাদের মুখস্থ আছে, বুঝতেই পারতেছো মনে এতক্ষণে। গতদিন কেন ক্লাসের পরে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি যে এই বিক্রিয়াগুলো মনে রাখিস, এইগুলো মনে রাখলে অনেক কঠিন কঠিন বিক্রিয়াও সলভ করতে পারবি। তাহলে এটার প্রোডাক্ট হবে কার্বনিক অ্যাসিড H2CO3। পরে এই কার্বনিক অ্যাসিড এসে কার সাথে বিক্রিয়া করবে? ম্যাগনেসিয়াম অক্সাইডের সাথে। তাহলে এইটা প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO, মোগো অ্যাসিড, মোগো ক্ষার। তাহলে এটার প্রোডাক্ট কি তাড়াতাড়ি বলেন? ক্ষারের ধাতু যে অ্যাসিড হাইড্রোজেনে রিপ্লেস করতেছে, তাহলে Mg এর পাশে বসবে CO3, প্লাস কি হবে বলো তো? H এসে এখানে বসলো, পানি। সমতা করেন, বলেন কি হবে? হয়ে আছে, ঠিক আছে। তাহলে এবার যোগ করে দিচ্ছি সিম্পলি। যোগ করে দিলেই আনন্দ হবে, আনন্দ আর আনন্দ, ওরে আনন্দ। আমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল আনন্দ তোমাদের বয়সে থাকতে। আচ্ছা, সো ঘটনা হচ্ছে H2CO3 এর সাথে এটা কেটে গেল। তাহলে ফাইনালি কি হবে? ও পানিও কাটে, তাই না? খেয়াল করছো? পানি ডান পাশে একটা, বাম পাশে একটা। তাহলে এই পানির সাথে কেটে গেল আমার এই পানি। তাহলে ফাইনালি আমার কি থাকলো? কার্বন ডাই অক্সাইড প্লাস
ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করে সিম্পলি ম্যাগনেসিয়াম কার্বনেট, আর কিচ্ছু থাকে না। কেন বিক্রিয়া আমরা মুখস্থ করব? খেয়াল করে দেখো। ম্যাগনেসিয়াম অক্সাইডকে কি পানিতে দিতে হবে না? হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইডকে পানিতে দিতে পারবা কিনা? হ্যাঁ, হবে কিনা? পারবা। কথা হচ্ছে ইজ দ্যাট নেসেসারি? দ্য আনসার ইজ নো, বিকজ প্রশমন বিক্রিয়ার মূলনীতি কি বলছিল? ক্ষারের ধাতুটা থাকলেই তাকে বিক্রিয়া করানো যায়, ক্ষারের ধাতু থাকা লাগে, তাইলেই মূলনীতি পূরণ করে। কিন্তু অ্যাসিডের মধ্যে থাকা লাগে কি? হাইড্রোজেন। সো অ্যাসিডে তো হাইড্রোজেন ছিল না, সো ইউ মাস্ট অ্যাড ওয়াটার টু দ্যাট অ্যাসিডিক অক্সাইড, তাইলে ও অ্যাসিডে পরিণত হবে। কেউ বোঝে না? বুঝতে পারছি। তুই এটা চিন্তা কর, তোর নানা নানির বিয়ের সময় বিউটি পার্লারে কারে পাঠাইছিলাম? নানি রে, তোর নানারে পাঠানো যাইতো না? চুল কাটানোর জন্য। যাইতো তো, পাঠানো যাইতো তো না? হ্যাঁ, দরকার ছিল এটা? বেড়া মানুষ, কোনো দরকার নেই। ওরে ডেমনি ডাকি নিয়ে ওরে ঘুমেতে উঠে কয়ে এইদিকে তোর বিয়ে এখানে। সো ক্ষারের ব্যাপারটা এরকমই। আর ক্ষারের ব্যাপারটা কেন এরকম তাও বোঝো, আমি কিন্তু ইয়ার্কি করে বলি নাই যে ধাতুগুলো ব্যাটার মতো। ধাতুর অক্সাইড কিন্তু ক্ষার, ওর কিছু লাগে না। আমার কথা বুঝছো? মিলায় দেখো মেলে কিনা, রসায়ন সব জায়গায় মিলবে। আমি যেটা বলছি ইয়ার্কি করে বলি নাই ভাই, যুক্তি না বুঝলে বিপদ। হ্যাঁ, একটা প্রশ্ন ছিল বলো। ভাইয়া। প্রশ্নে আছে এই ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস CO2, আর আপনি পানি কই পাইলেন? হ্যাঁ, না ভাইয়া, লাস্টে CO2 প্লাস MgO আমরা যদি এভাবে আগে পরে লিখি নাম্বার কাটবে? না আল্লাহ কয় কি? তুই একটা কাজ কর, আমি তো কিছু খুঁজে পাইতেছি না। তুই আমার কাছে এসে এই ক্যালকুলেটরটা দিয়ে আমার মাথায় দুটা বাড়ি দে এইখান বরাবর, আমি মরে যাই। আমি এটা শুনতে চাই না। গরু কোথাকার, কিচ্ছু হবে না এতে, গাধা। তোকে অঙ্কে দিছিল যে x প্লাস ওয়াই এর মান বাইর করো, কত হবে? তুই যদি y প্লাস এক্স বাইর করিস, তোর কি নাম্বার কাটবে রে গরু? বুঝছিস নাকি? জি ভাইয়া। ওকে। ভাইয়া ম্যাগনেসিয়াম অক্সাইডকে ক্ষার বলবো নাকি ক্ষারধর্মী বলবো? ক্ষার ক্ষারক আসলে এখন অত বেশি ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট রিয়াকশন লেখা শিখতেছি। তো আমরা যখন অম্ল অ্যাসিড ক্ষার সমতা অধ্যায়টা পড়বো তখন আমরা ওইগুলো নিয়ে কথা বলবো না যে কে ক্ষার আর কে ক্ষারক। হ্যাঁ, যেমন গতদিন আমাকে একজন ধরে দিছো, কে জানি ইনবক্সে আমার। ক্ষারধর্মী বলবো কিনা? ও না না না, দরকার নাই, তুমি সরাসরি ওকে ক্ষার বলতে পারবা। কারণ কি বলছি, ক্ষার হইতে গেলে কি লাগে? ধাতু থাকলেই হয়। সো ধাতু, ধাতুর অক্সাইড, ধাতুর হাইড্রোক্সাইড, ধাতুর কার্বনেট একটা হইলেই তুমি বলতে পারবা যে ভাই এই বেটা ক্ষার, কারণ ওর মধ্যে ধাতুর জিনিসটা আছে। বুঝিয়াছো? জি। ওকে, চলো এবার ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া আপনারা কি পারবেন? সিমিলার, ভেরি সিমিলার। এখানে হয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট, এখানে হবে ক্যালসিয়াম কার্বনেট। একটা জিনিস খেয়াল করে দেখ, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিলে এখানে পানি তৈরি হয়েছিল, আর এখানে কিন্তু পানি হচ্ছে না, ওইখানেও পানি হবে না। সো ব্যাপারটা হচ্ছে তুই কখন বুঝবি পানি হবে কখন পানি হবে না, এত কিছু তো মুখস্থ করে পারা যাবে না। লজিক্যালি আগাইলে তুমি পারবা। এই বিক্রিয়াটা এখনই তাড়াতাড়ি করো, আমাকে উত্তর বলো কি হবে। ফার্স্ট আমি দাঁড়াচ্ছি, অপেক্ষা করতেছি, করো। আমি একটু ফেসবুকে কমেন্ট দেখি কে কি করতেছে, ঘুমাইতেছে কি নাই তারা। আসিফ, গরুটা আমার, তোমাদের বড় একজন গরু ভাইয়া আসে, ও আমার এক আমলের গরু ছিল, ওকে একদিন নিয়ে আসবো তোমাদের কাছে প্রবলেম সলভ করার জন্য। খুব ভালো কেমিস্ট্রি পড়ায়। আসিফ শেখ, এটা শুনে আবার মনে করো না শেখ হাসিনার খালাতো ভাই। হ্যাঁ, ক্যালসিয়াম সালফাইড প্লাস পানি। পানি কি হবে দেখি আমরা একটু বিক্রিয়া করে। দেখো, এইটার কথা ছিল সে একটা ক্ষার, এটার কথা ছিল সে অম্লধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। সো লেটস পুট ইট আউট দ্যাট ওয়ে। সো এবার আমরা যে কাজটা করব, সালফার ডাইঅক্সাইডের সাথে কার বিক্রিয়া লিখবো? পানির বিক্রিয়া লিখবো। এটার সাথে পানির বিক্রিয়া যখনই তুমি লিখবা তখন বন্ধু কি হবে? তুমি তো অজ্ঞান হয়ে যাবে এটার সাথে পানির বিক্রিয়া লিখলে। বলেন কি তৈরি হয় এখানে? সাবাস, মনে আছে? এই বিক্রিয়া একদম ঠোঁটের আগে রাখতে বলছিলাম, কোনো কথা হবে না। আর এটা তো তোমরা ভেঙে চুরে লিখতেও পারো। ওই যে সালফারের হাইড্রোক্সাইড লিখতে হয়, মনে আছে? তারপরে ভুটকা অ্যাসিড হয়ে যায়, নিংড়ানি দিয়ে পানি বের করলে সালফিউরাস অ্যাসিড হয়। যাই হোক, সো সমতা এটাই। সালফিউরাস অ্যাসিডের সাথে এবার বিক্রিয়া হবে কার? এইবার বিক্রিয়া হবে তোমার বন্ধু ক্যালসিয়াম অক্সাইডের, CaO। হ্যাঁ, পানি কাটাকাটি যাবে। তাহলে ক্যালসিয়াম এসে হাইড্রোজেনকে রিপ্লেস করুক, তাহলে Ca এর পাশে তৈরি হবে SO3 প্লাস। ক্যালসিয়ামেরও যোজনী এক, সালফাইটেরও যোজনী এক, কারণ সালফাইটের সাথে দুইটা হাইড্রোজেন বসছে। প্লাস তোমার এখানে কি হচ্ছে, H এসে O এর সাথে বসার কারণে তৈরি হলো হচ্ছে পানি। তাহলে বিক্রিয়া সমতা করাই আছে, করা থাকলে এবার আমরা বিক্রিয়া দুইটাকে যোগ করে দেই।
যখন বিক্রিয়া দুইটাকে যোগ করে দিব তখন তো হবে আনন্দ। কাটাকাটি চলে যাবে। সালফিউরাস অ্যাসিড কাটাকাটি চলে গেল, পানির সাথে পানি কাটাকাটি চলে গেল, তাহলে কি থাকলো আব্বা? সালফার ডাইঅক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইট, নাথিং মোর নাথিং লেস, দ্যাটস ইট। বোঝাছো বন্ধুরা? সহজ। আচ্ছা বলেন তো, বিক্রিয়া না করেই এই বিক্রিয়ার প্রোডাক্ট কি হবে? এক লাইনে বলতে হবে, কে পারবা? ক্যালসিয়াম সালফেট। ক্যালসিয়াম সালফেট। যারা পেরেছো স্যালুট, শাবাশ। কারণ সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া তোমার হবে কিন্তু সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া দিলে হবে ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে? সো দেখ, এই বিক্রিয়াগুলো যে তোর সবসময় ভেঙে ভেঙে করতে হবে তা না। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া বইতে তো এক লাইনে লেখা আছে এই বিক্রিয়াটা, এতদিন বুঝতাম না, এখন বুঝছি, ভালো লাগতেছে, কিন্তু এই বিক্রিয়াকে আমি পরীক্ষার খাতায় এরকম ভেঙে ভেঙে লিখবো কিনা, দ্যাট ডিপেন্ডস আপ টু ইউ, ইউর উইশ। তুমি চাইলে ভেঙে দেখাইতে পারো, স্যার পছন্দ করবে, না চাইলে না দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। তবে তুমি যদি যথেষ্ট প্র্যাকটিস করো, ট্রাস্ট মি, তুমি বিক্রিয়া দেখেই বলে দিতে পারো এই বিক্রিয়ার প্রোডাক্ট এটা হবে। মুখস্থ করো নাই, তোমার মনের গভীরে এত দ্রুত ঘটনাটা ঘটছে, স্টেপ বাই স্টেপ তুমি জানো এই বিক্রিয়ার আলটিমেট লাইন এটা হবে। বাট ওইটার জন্য ডিপেন্ড করে তুমি ওই ওস্তাদটা হইতে পারবা কিনা। যথেষ্ট পরিমাণে যদি বাসায় হাতে লিখে লিখে প্র্যাকটিস করো, না প্র্যাকটিস করলে কাজ হবে না। তোমরা কি বোঝাছো বন্ধু? জি স্যার। হ্যাঁ ভাই। ধন্যবাদ। চলো, এটা পারবা, এগুলা করবা তোমরা। এইবার বলো দেখি এইটার প্রোডাক্ট কি হবে? সোডিয়াম অক্সাইডের সাথে সালফার ট্রাইঅক্সাইডের বিক্রিয়া, সোডিয়াম সালফেট। পানি টানি থাকবে না, দেখবা কাটাকাটি চলে গেছে। নিজেরা করবা, যত বেশি হাতে করবা তত বেশি ওস্তাদ হয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এইটা করা লাগবে, এটা এখন করেন তাড়াতাড়ি, এটা সুন্দর বিক্রিয়া। আমি একটু কমেন্ট পড়ি ফেসবুকে, ছোট্ট বন্ধুরা মন খারাপ করবে। হ্যাঁ, পরমানন্দিনী সখী দেবদাসী। বাবারে আব্বু, তোর নামটা কত বড়! ভাইয়া আমি নতুন আপনার ক্লাসে। ওয়েলকাম ছোট্ট বন্ধু, ওয়েলকাম। কি জানি পতাকা তলে, কড়া কনসেপ্টের পতাকা তলে, এসো নবীন দলে দলে, কড়া কনসেপ্টের পতাকা তলে। কি কবিতা বানাইছে মুকিত! পেরেছো? কেউ পেরেছো? অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট। আচ্ছা বলো, এখানে পানির সাথে কার বিক্রিয়া দিছো? সালফার ট্রাইঅক্সাইডের নাকি অ্যালুমিনিয়াম অক্সাইডের? সালফার ট্রাইঅক্সাইড। ট্রাইঅক্সাইড। আচ্ছা, এবার তোমাদের আমি একটু মাথাটা ঘুরাই দেই, খুব মনোযোগ দিয়ে শোনো। আমাকে একটু বলো, অ্যালুমিনিয়াম অক্সাইড কি ধরনের অক্সাইড? অম্ল না ক্ষার? শাবাশ, এটা কিন্তু অম্লধর্মী এবং ক্ষারধর্মী দুইটাই, তার মধ্যে কিন্তু বোথ ক্যারেক্টার আছে। সো অম্লধর্মী অবলিক দিয়ে লিখলাম, ক্ষারধর্মী। আচ্ছা এবার বলেন আমাকে, বা অম্ল বা ক্ষার দুইটাই বলা যায় আর কি। মনে আছে তো কয়েকটা অক্সাইড লিখে দিছিলাম যেটা উভধর্মী, আর সালফার ট্রাইঅক্সাইডটা হচ্ছে শুধুমাত্র তোমার অম্লধর্মী। তাহলে এবার বলেন, এই সিচুয়েশনে অবশ্যই অ্যালুমিনিয়াম অক্সাইডকে কি হিসাবে কাজ করতে হবে বলেন তো? ক্ষার হিসাবে কাজ করতে হবে, কারণ ও যদি অম্ল হয় তাহলে একে ক্ষার হইতে হবে। তাহলে আমি এবার পানির সাথে বিক্রিয়া দিব কাকে? সালফার ট্রাইঅক্সাইডকে। তাহলে SO3 প্লাস হচ্ছে তোমার পানি বিক্রিয়া করলে কি তৈরি হবে? এখানে তৈরি হবে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। তারপরে সালফিউরিক অ্যাসিডের সাথে তোমার বিক্রিয়া হবে কার বন্ধু? অ্যালুমিনিয়াম অক্সাইডের, Al2O3। সো Al2O3 এর বিক্রিয়া যদি দাও তাহলে ক্ষারের ধাতু এসে, আমি একটু মার্ক করে করে করি, ক্ষারের ধাতু এসে, আচ্ছা এখানে কি Al2 মার্ক করব নাকি Al কে মার্ক করব, কোনটা? 2 কিন্তু অক্সিজেনের সেই মালাটা মনে আছে, ওইটাকে মার্ক করা যাবে না, ওইটার উপরে অ্যালুমিনিয়ামের কোনো এখতিয়ার নাই, ওটা অক্সিজেনের কাছ থেকে গিফট ছিল। হ্যাঁ, আচ্ছা এবার দেখো, তাহলে অ্যালুমিনিয়াম এসে হাইড্রোজেনকে যখন রিপ্লেস করবে, আর হাইড্রোজেন যে ওইখানে যখন বসবে, তখন কি তৈরি হচ্ছে আমাদের? তৈরি হচ্ছে হলো Al এর পাশে বসলো SO4। তারপরে যোজনী ট্রান্সফার করতে যাই, অ্যালুমিনিয়ামের যোজনী কত জানি? 2। তাহলে সালফেটের সাথে দিব 2, আর সালফেটের, সরি ভুল বললাম, 3, আর সালফেটের যোজনী 2 এইখানে, তাহলে Al2SO4 হোল 3 প্লাস হচ্ছে এই 2 3 দেখে ভয় পাওয়ার কিছু নাই, H এসে বেসিক্যালি OH এর পাশে বসতেছে, তাহলে H2O। ঠিক আছে, পরবর্তী কাজ যেটা করা লাগবে, সমতা সাধন করা লাগবে। বলেন কি সমতা করবো এখানে? হ্যাঁ, অ্যালুমিনিয়াম দুইটা মিলে গেছে, সালফার 3টা, তাহলে এখানে একটা 3 লাগবে, তাহলে 3 দুগুণী 6, এখানে একটা 3 লাগবে। খাতা তো আকাশে, তোমরা কি বুঝেছো? ওকে, তাহলে এবার বিক্রিয়া যোগ করি, চলেন।
যখনই তুমি বন্ধু বিক্রিয়াটা যোগ করবা তখনই তোমার আনন্দ হবে, বিক্রিয়া যোগ করা মাত্রই আনন্দ হবে। ও বিপদ, 3টা সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করছে এখানে। সালফিউরিক অ্যাসিড আসছে কোত্থেকে? উপরের বিক্রিয়া থেকে না? তার মানে উপরের বিক্রিয়াকে কত দিয়ে গুণ করা লাগবে বলেন তো? 3 দিয়ে। তা নাহলে তো 3টা সালফিউরিক অ্যাসিড তৈরি হইতো না, তুমি পাইলা কোথায়? তাহলে উপরের বিক্রিয়াকে 3 দিয়ে গুণ করে আসি, এখানে একটা 3, এখানে একটা 3, এখানে একটা 3, ডান। তাহলে এবার যেটা দেখা যাবে, এই 3টা সালফিউরিক অ্যাসিডের সাথে এই 3টার সাথে আমার এই 3টা কাটে। তারপরে ডান পাশে তোমার 3টা পানি ছিল, এই 3টা পানির সাথে দেখো এই 3টা পানিও কাটে। তাহলে ফাইনালি তোমার কি থাকে? 3টা সালফার ট্রাইঅক্সাইড, তার সাথে বিক্রিয়া হচ্ছে কার? অ্যালুমিনিয়াম অক্সাইডের, বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম সালফেট। কিছু বোঝো নাই বন্ধু? বুঝেছো? মজার বিক্রিয়া। সো বিক্রিয়া যতই কঠিন মনে হোক তুমি পারবা। ফাহমিদ তোমার একটু ভুল গেছে ভাই, ওই যোজনী ট্রান্সফার করে নাই, বাকি সব ঠিক আছে আর কি। আচ্ছা শাওন দেখো চলিয়ে আসছে, গরু 26 ব্যাচ। অ্যালুমিনিয়াম অক্সাইড উপধর্মী হওয়া সত্ত্বেও এখানে কি ক্ষারের মতো আচরণ করবে? ভেরি গুড কোয়েশ্চেন, মনোযোগ দিয়ে শোনো। ধরো, কে তোমার নাম কি বলো? মাউসুদা। আচ্ছা, তো সহজ নামটা হচ্ছে সাফফাত। হ্যাঁ। ওকে, সাফফাতের নানা একজন প্রথিতযশা শিক্ষক এবং তিনি একজন প্রকৌশলীও বটে। বলো তো, কিছু ছাত্র যদি তার কাছে যায়, সে কি প্রকৌশল দেখাবে যে আপনারাকে একটা বাড়ি বানায় দিব, খুব সুন্দর বাড়ি হবে, অনেক ভালো বেচা কিনা হবে, এটা বলবে? নাকি বলবে তোমাকে 2টা বিক্রিয়া শিখাই? কি বলবে আসলে? বিক্রিয়া শিখাই, কারণ শিক্ষার্থী, সে শিক্ষক। কিন্তু যদি তার সামনে একজন বড় ব্যবসায়ী বসে, সে বলবে দেখেন আপনার ফ্যাক্টরিতে এইভাবে চলতেছে, জিনিসটা তো এইভাবে চলা উচিত না, আমি আপনার প্রফিট 10% বাড়াই দিতে পারবো, আমাকে খালি কয় টাকা দেন, আমাকে একটু এই কাজটা করতে দেন। তুমি কি বুঝছো ব্যাপারটা? সো যাদের মধ্যে মাল্টিপল বিহেভিয়ার বা ক্যারেক্টার থাকে, ইট অল ডিপেন্ডস আপন তার সাথে কে বসে আছে। তার সাথে যদি মানে যে বসে থাকবে তার অপোজিট বিহেভিয়ারে সে হচ্ছে যুক্ত হয়, তাইলে কি হবে? বিক্রিয়া ঘটা সম্ভব। তোরা বুঝিস নাই আমার কথা? বুঝতে পারছি। এই তো। সো ওইটা যেহেতু অম্ল ছিল, অম্লধর্মী ছিল, দ্যাটস ওয়াই সে ক্ষার হিসাবে কাজ করছে। একটু পরে আমরা ওই বিক্রিয়া দেখবো যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ঢেলে দিতাম, তাইলে খেলাটা কি হইতো। তোরা প্রশ্নটা বুঝিস নাই। তাহলে অম্লধর্মী হতো, তখন সে অ্যাসিড হিসাবে কাজ করবে। দ্যাটস ম্যাজিক। আসবো আমরা, ওই বিক্রিয়াগুলো সব মুখস্থ করা লাগে। আজকে থেকে দেখবে বই খুললেই মজা, হাসতেছো, আরে এই বিক্রিয়ার এতদিন মুখস্থ করছি। সিচুয়েশন অনুযায়ী, রাইট, সিচুয়েশন অনুযায়ী এক্স্যাক্টলি করো। এ রে কি প্রশ্ন করছো? প্রমাণ করো যে অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড। এটাকে বলে অভিজ্ঞতা। 17 বছর পড়াইতেছে, আমি তো জানি পোলাপাইন কোন সময় কি কোশ্চেনটা করবে। এই যে দেখো, করো। রাইট, অ্যালুমিনিয়াম অক্সাইড যে উভধর্মী, এটা তুমি প্রমাণ করবা কিভাবে বলো? ফার্স্ট অফ অল তোমার একবার ওকে দেখাইতে হবে যে তার মধ্যে অ্যাসিডের বিহেভিয়ার ছিল বা ক্যারেক্টার ছিল, আর একবার দেখাইতে হবে তার মধ্যে ক্ষারের বিহেভিয়ার ছিল। আচ্ছা, এখন দেখানোর আগে তোরা একটু আমাকে এটা বল দেখি কেমন বুঝতেছিস। অ্যালুমিনিয়াম অক্সাইডকে কি হিসাবে দেখানোটা সহজ? অ্যাজ অ্যান অ্যাসিড নাকি অ্যাজ এ বেজ? মানে অ্যাসিড হিসাবে প্রমাণ করা সহজ থাকে নাকি ক্ষার হিসাবে? আবার বল, কেন ক্ষার হিসাবে দেখানো সহজ? জলীয় দ্রবণে পছন্দ হইতেছে না? আর দুটোই ক্ষারের ক্ষেত্রে অক্সিজেন থাকলে অক্সাইডের জন্য সোজা কথা রে ভাই, ধাতু থাকলেই তো ক্ষার হয়। এখানে একটা বোঝা না, ধাতু তো বসে আছে তার সামনে, তাহলে তাকে ধাতুর অক্সাইড ভাই, ধাতু থাকলেই তো ক্ষার হয়, তাকে দেখানোটা সহজ। যদি ওকে তুই অ্যাসিড হিসাবে প্রমাণ করতে চাস, তুই কি বুঝতেছিস ওকে কার সাথে বিক্রিয়া দেওয়া লাগবে আগে? সো অ্যাসিডের মানে ওকে অ্যাসিড হিসাবে প্রমাণ করাটা একটু গ্যাঞ্জামের। ওকে, সো ব্যাপারটা এরকম দেখো, চলেন প্রথমে আমরা লিখে ফেলি Al2O3 এর ক্ষার ধর্মের কি বলতো? ক্ষার ধর্মের প্রমাণ। এটা আমরা একটু দেখে আসি। তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে, প্রমাণ করো যে সাফাত একই সাথে
একজন জ্ঞানী এবং গরুর নাতি। তুমি প্রথমে প্রমাণ করবা যে ওর নানা একজন জ্ঞানী লোক, তারপরে দেখাবো ওর নানা একজন গরুও, কারণ ওই যে ঘাস খাচ্ছে সিফাতে, দেখেন ওই সিফাতে কাউকে দেখাচ্ছে না। তাহলে এখন বলেন অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমরা কার বিক্রিয়া দিব, তাড়াতাড়ি বলো। সোডিয়াম হাইড্রোক্সাইড। কেন বোকা? অ্যাসিডের কোনো একটা অম্ল। H2SO যে কোনো একটা অ্যাসিডের বিক্রিয়া দিবি পাগল, তাইলেই না ও ক্ষার হিসাবে কাজ করবে। বুঝিস না আমার কথা? ভাইয়া বুঝতে পারছি। ওকে তুই ক্ষার হিসাবে প্রমাণ করতে চাস, তাহলে ওকে একটা অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে দেখাবি যে দেখেন ও কিন্তু লবণ বানাইতে পারতেছে, পানি বানাইতে, বা যে আর কি মানে অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া করতে পারতেছে। তাহলে এটার সাথে আমরা সবচেয়ে সহজ অ্যাসিড কোনটা আছে আমাদের পরিচিত? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। কি কয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এইটার বিক্রিয়া দিয়ে দাও তাড়াতাড়ি। তাহলে বলো ক্ষারের ধাতু এসে অ্যাসিডের হাইড্রোজেনকে রিপ্লেস করলো, তাহলে কি তৈরি হলো? এল এর পাশে বসলো সিএল, অ্যালুমিনিয়ামের যোজনে 3 দিয়ে দিলাম, প্লাস তৈরি হলো হচ্ছে কি পানি। তোমরা কি বোঝো নাই আমার কথা? এই তো শেষ। এরপরে তুমি কি করবা? এরপরে তুমি পারলে একটু ব্যালেন্স করে দেখায় দাও সমতায় কি হবে। অ্যালুমিনিয়াম 2টা ছিল, এখানে একটা, তাহলে এখানে একটা 2, 3 দুগুণে 6টা হাইড্রোজেন, এখানে একটা 6, 6টা হাইড্রোজেন, এখানে একটা 3, খাতা আকাশে শেষ। প্রমাণিত হয়ে গেল। তাহলে এ যেহেতু অ্যাসিড ছিল, এটা যেহেতু অ্যাসিড ছিল, তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যে লবণ বানাইছে, তার মানে নিঃসন্দেহে একে এখন কি বলে ডাকা লাগবে বলেন তো? ক্ষার। বুঝতে পারছিস কি? অথবা তুমি এই বিক্রিয়া না দেখায় তুমি আরেকটা কঠিন বিক্রিয়া দেখায় রাখো। ধরো তুমি একটু বোকাশোকা লোক, তুমি একটু বেশি ওস্তাদি করতে গেছো, তাহলে বলো কি লিখবো আমরা? অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এখন আরেকটু কঠিন একটা অ্যাসিড নিয়ে আসো। বলো কোন অ্যাসিড দিয়ে বিক্রিয়া দিতে চাও? হ্যাঁ ঠিক আছে। ওরে বাবা, আর এক ওস্তাদ আইসে HCl এর বিক্রিয়া। তুই সালফিউরিক অ্যাসিড দে তো বাবা, তুই HCl দে খাতায়, সমস্যা নেই, আমার সাথে দিস না। দরকার কি এত কঠিন অ্যাসিড? পারবা তোমরা যে কোনো বিক্রিয়ায় পারবা আর কি, আমি জাস্ট দেখাচ্ছি যে কোনোটাই দেওয়া যায়। আচ্ছা তাহলে এবার কি হবে? অ্যালুমিনিয়াম যে হাইড্রোজেনকে রিপ্লেস করলো, তাহলে তৈরি হলো কি Al2SO4 মনে আছে আপনাদের নিশ্চয়ই? প্লাস কি তৈরি হবে? পানি। সমতা করবো এবার আমরা। সমতা করলে কি হবে? অ্যালুমিনিয়াম 2টা, সালফার 3টা, সালফার এখানে 3 বানাই, এখানে একটা 3 দেই, খাতা আকাশে শেষ। তুমি যে কোনোভাবে, তাহলে এইটা যেহেতু অ্যাসিড হিসাবে কাজ করছে, লবণ তৈরি করছে ওর সাথে, তাহলে এটা কি হিসাবে কাজ করছে? ক্ষার হিসাবে। বুঝেছো বন্ধুরা? ওকে, এটা আমি করলাম। এইবার তোমরা নিজেরা করো অ্যালুমিনিয়াম অক্সাইডের কোন ধর্মের প্রমাণ বলেন তো? অম্ল ধর্মের প্রমাণ। রাইট, করো, নিজেরা করো। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্ল ধর্মের প্রমাণ। ডু ইট। কেউ পারে না আমি জানি, এরা কেউ। আচ্ছা বলো প্রথম কাজ কি করছো? সিদ্ধান্ত নিতে হবে যে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে আমি কার বিক্রিয়া দিব। বলো আগে, টার্গেট নাও। সোডিয়াম হাইড্রোক্সাইড, সবচেয়ে পরিচিত সহজ ক্ষার, ঠিক আছে? বোঝা না? এইটা লিখে তুমি থুয়ে দাও যে এই বিক্রিয়ার প্রোডাক্টটা আমার লাগবে, যে এই বিক্রিয়ার আউটপুট কি। সেইখানে তুমি সিদ্ধান্ত নাও যে একে তো আমি কি হিসাবে কাজ করাবো? সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলেন ক্ষার হিসাবে কাজ করাবো। তাহলে ওকে ওকে কি হইতে হবে? অম্ল হিসাবে কাজ করাইতে হবে। সো এ তো অম্ল না, এ কি বলো তো? অম্ল ধর্মী। তাহলে ওকে আগে পানির সাথে বিক্রিয়া দাও তাড়াতাড়ি। তাহলে Al2O3 প্লাস হচ্ছে পানি। তোমাদের বাড়ির কাছে দেখে আমি বুঝছি তোমরা এই বিক্রিয়াটা নিয়ে অনেক মারামারি করছো, আমি কোনো উত্তর দিই নাই কারণ আমি আজকে দেখাইতাম এমনি। এই কারণে বলেন এই বিক্রিয়ার প্রোডাক্টে কি হওয়ার কথা? HAlO2 একবারে না বলি, আমরা স্টেপ বাই স্টেপ যাই। গতদিন যেভাবে অ্যাসিড বানানো শিখছিলাম, কি লিখবো? Al, হ্যাঁ, হোল 3। মনে পড়ছে? আচ্ছা এরপরে বলো আমাকে একটু, এইটা লেখার পরে আমরা একটু সমতা করে ফেলি। দেখো অ্যালুমিনিয়াম এখানে 2টা, তাহলে ওখানে একটা, তাহলে আমার এবার কি করা উচিত? এটার সামনে একটা 2 দিতে হবে। আর হাইড্রোজেন হয়ে গেছে 6টা, 3 দুগুণী 6, তাহলে এখানে একটা 3 দিতে হবে। সমতা হয়ে গেল, শেষ। এইবারের কাজ হচ্ছে, আমার উদ্দেশ্যটা কি ছিল? এটা তো একটা অ্যাসিড, মানে অম্লধর্মী জিনিস হিসাবে প্রমাণ করতে হবে। তাহলে ওকে একটা অ্যাসিড চেহারা যেতে হবে। ওইটা দেখতে কি অ্যাসিডের মতো লাগতেছে? না না ভাইয়া সেই সব সিচুয়েশনে আমরা কি করি? একে এইচকে সামনে আন। রিঅ্যারেঞ্জ করি। বেটা অশিক্ষিতের মতো কথাবার্তা বলবি যে রিঅ্যারেঞ্জ করবো, একটু সাজাবো, একটু গুছাবো, অন্যরকম ভাবে লিখবো। আচ্ছা, সো এখন রিঅ্যারেঞ্জ করতে গেলে যেটা করা লাগবে, হাইড্রোজেন সামনে আনা লাগবে। তাহলে লিখলাম H। হাইড্রোজেন কয়টা আছে তার আগে খেয়াল করি, 2 পার্টটা বাদ দিয়ে ভাবি। তাহলে হাইড্রোজেন কয়টা থাকবে? 3টা, H3। তারপরে লিখবো অ্যালুমিনিয়াম, তারপর অক্সিজেন কয়টা লিখবো? 3টা, H3AlO3।
বুঝেছো বন্ধু? এখন এই বস্তু যেহেতু দুইটা তৈরি হয়েছিল, তাহলে এই বস্তুও কয়টা তৈরি হবে বলুন তো? দুইটা। সবাই বুঝছিস তো নাকি? আচ্ছা, আমি একটু এই বিক্রিয়ার জায়গা বেশি মেরে ফেলছি, আমি একটু এগুলো ছোট করে নিই, দাঁড়া আমার একটু জায়গা লাগবে। এই যে কি বিপদ, এ আবার কি গ্যাঞ্জাম করলো। আচ্ছা হইছে। তাহলে এবার দেখো বন্ধু, সেটা হচ্ছে এই বস্তুটাকে আমরা ওপাশে তুলে দেই এবং এখানে একটা বা লাগাই দেই, যে এটা আর ওইটা আসলে একই কথা, ওইটাকে আমরা এইভাবে লিখছি। তারপরে কি করব, এই বস্তুটা আসলে এই 2 সহ না, এই 2 বাদ দিয়ে শুধু এই অ্যালুমিনিয়াম এই বস্তুটাকে H3LO3 কে নিয়ে আসবো। এখন বলো তো, এই অ্যাসিড কি সরাসরি ক্ষারের সাথে বিক্রিয়া করবে নাকি একটু ভোটকা সুটকা অ্যাসিড, কোনটা? ভোটকা। ভোটকা। কেমনে বুঝছি? ওই যে হাইড্রোজেন বলছিলাম দুইটার বেশি থাকলে একটু নিংড়ানি দিবা, মনে আছে আপনাদের? জি। আচ্ছা, তাহলে এখানে একটু নিংড়ানি দিলে আমার এখান থেকে কি বের হয় বলো? কয় অণু পানি বের করবা? 1 অণু নাকি 2 অণু? এখন 1 অণু। তোমরা কয়েক বোকায় দেখলাম 2 অণু পানি বের করছো, কেন বাবা? 1 অণু পানি বের করলেই তো হয়। দেখো 1 অণু পানি বের করলে কি থাকতেছে আমাদের? H2O বের করলাম, তাহলে থাকলো কি? HAlO2। ঠিক আছে, এবার এই HAlO2টা একটা স্লিম অ্যাসিড, এসে বিক্রিয়া করবে কার সাথে? ওই ক্ষারটার সাথে। সেই ক্ষারটাকে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এই বিক্রিয়াটা লিখে ফেলি আমরা, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। তাহলে সোডিয়াম এসে ক্ষারের ধাতুকে রিপ্লেস করলো, তাহলে কি তৈরি হবে বলেন তো? Na এর পাশে কি বসবে বলেন? AlO2। এখন এই মূলকটা তো তুমি চেনো না, AlO2 যে মূলকটা, এটারে তো তুমি চিনো না, এর চার্জ কত, যোজনী কত, কিছুই জানো না। বাট এখন জানার একটা উপায় আছে, বলেন তো কি? হাইড্রোজেন দেখি। এইখানে দেখো হাইড্রোজেন একটা, তার মানে ওইটারও যোজনী 1, তাহলে সোডিয়ামের সাথে জাস্ট NaAlO2ই হবে। বুঝতে পারছো? প্লাস এইচ এসে OH এর পাশে বসে পানি তৈরি করলো, শেষ। প্লাস পানি। ওকে, এইবার কাজ হচ্ছে আমাদের যোগ করে কাটাকাটি করা। তো যোগ করতে গেলে একটা গ্যাঞ্জাম আছে, সেই গ্যাঞ্জামটা কি খেয়াল করো, আমি এতক্ষণ কিছু বলি না ওটা নিয়ে, এখন কথা বলতে হবে ওটার সম্পর্কে। সেটা হচ্ছে তোমার এখানে যে গ্যাঞ্জামটা হয়েছে সেটা হলো, দেখো তোমার H3AlO3 তৈরি হয়েছিল 2 অণু, তাহলে এখানে বিক্রিয়া করছে, ভাঙছে কয় অণু? দেখেন তো 1 অণু না? তাহলে নিচের পুরো বিক্রিয়াটাকে কত দিয়ে গুণ করে দিব আমরা? 2 দিয়ে। তাহলে পুরো বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে ফেললাম। তাহলে HAlO2 তৈরি হয়েছে আবার 2 অণু, তাহলে এইখানে একটা 2 আসবে। এইখানে যখনই তুমি 2 দিতে যাবা, তখন কি তুমি বুঝছো যে ওকে একাকে 2 দিলে তো হবে না, সেই সাথে আবার কি করতে হবে বলেন তো? সবার সামনে একটা করে 2 দেওয়া লাগবে না? বোঝা না? আচ্ছা, তাহলে এবার কাটাকাটি করি চলো। এইবার যখন আমরা কাটাকাটি করব তখন কি থাকবে? এই বস্তুটা যে তৈরি হয়েছিল এটার সাথে কেটে গেছে, এই বস্তুটা যে তৈরি হয়েছিল সেটা এটার সাথে কেটে গেছে। আর কি কাটে দেখেন তো? ডান পাশে টোটালি কয়টা পানি? 4টা পানি না? 2 আর 2 4। বাম পাশে 3টা পানি। তাহলে ফাইনালি কি হবে? বাম পাশের এই পানিটা থাকবে না, আর ডান পাশের এই 2টা থাকবে না, আর এখানকার 2টা থাকবে না। তোমরা বোঝো নাই আমার কথা? ভাইয়া বুঝতে বুঝছি পারছি। ভাইয়া। ধন্যবাদ। তাহলে আমার ফাইনালি যোগ করলে কি দাঁড়াচ্ছে? Al2O3 এটা লিখলাম, তার সাথে যোগ করব হচ্ছে কি 2টা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 2টা সোডিয়াম অ্যালুমিনেট, এই যে একবারে নামাই দিছি, আর সাথে আছে কি একটা অণু পানি, এই যে এক অণু পানি, জায়গায় ধরতেছে না তাই এখানে লিখছি। সো এই বিক্রিয়া দেখবা তোমাদের বইতে লেখা আছে, এক লাইনে ধাম করে এটা মাইরে দিছে, বাট ওই জিনিসটা কিভাবে আসে স্টেপ বাই স্টেপ বুঝলে ব্যাপারটা এরকম আর কি, মুখস্থ করা লাগে না। আপনারা বোঝেন নাই আমার কথা? বুঝছি ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। এখন এইটা তো কইলা, এবার এটা তোমাদের বাড়ির কাজ দিব আমি। এই যে এটা বেশি সহজ, অ্যালুমিনিয়াম অক্সাইডটা বেশি কঠিন, আমি কঠিনটাই করে দিছি। এবার এটা তোমরা করবা। এই যে দেখো কথা বলে না, মানে বুঝছি। আপনি করে দেন, আমরা তাল মিলাবো, এটা খুব ভালো লাগবে। আমাদের করতে দিলে এটা তো কষ্ট লাগে রে ভাই, দিলের মধ্যে কষ্ট লাগে। ভাইয়া করবো। এটা বেশি সহজ বেটা, আগেরটার চেয়ে এটা অনেক সহজ। করে কিন্তু অবশ্যই দিতে হবে। অন্য আগের বাড়ির কাজ কারো দেখি বা না দেখি, এটা কিন্তু মাছ দেখবো, এটা যারা না করবে কিন্তু কিলায় মারি ফেলবো। ওকে, এবার আসো। সো আমাদের আজকে অ্যাসিড ক্ষার নিয়ে কথাবার্তা শেষ, তবে কত দ্রুত হয়ে গেল, কারণ তোমাদের বেসিক বিল্ড করা হচ্ছে আরো কয়েকদিন ধরে। কেউ যদি মনে করো, বা যারা এখন ফেসবুকে দেখতেছো তারা কিন্তু মনে করবা না যে আজকে এক ক্লাসে আমি এত কিছু শিখাইছি, তোমরা কিন্তু এটা মনে করো না।
তোমাদের কি মনে আছে অ্যাসিড নিয়ে কথা বলা শুরু করছি, তোমাদের মনের মধ্যে একটু একটু করে আমি মানে বীজ বোনা শুরু করছি সেই কবে থেকে, আরো 2 ক্লাস আগে থেকে। সো আজকে তুমি এই পর্যায়ে আসছো। ব্যাপারটা ঠিক এরকম ভাই, জীবনে কোনো কিছু বড় অর্জন করতে গেলে অধ্যাবসায় লাগে, ধৈর্য ধরতে হয়, ধীরে ধীরে বিল্ড করতে হয়। ওই যে একটা কথা বলছিলাম না, ওস্তাদের মায়ের শেষ রাতে, এটা পুরা মিথ্যা একটা কথা। যে ওস্তাদ হয় সে একদিনে ওস্তাদ হয় না, সে তিলে তিলে নিজেকে গড়ে তোলে। সো ওই টেন্ডেন্সিটা থাকতে হবে। এবং বিশ্বাস করো ভাই, তোমরা সবাই জেনজি, তোমাদের জন্য বলে রাখি আর কি, যে এই জামানার তোমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কে ধৈর্যশীল কে ধৈর্যশীল না। ধৈর্য না ধরে যেই হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ হইতে যাবে, আঙ্গুল ফুলে কলা গাছ মানে বুঝো হঠাৎ ধনী হয়ে যাওয়া বা হঠাৎ কোনো কিছু অর্জন করে বসা, এইটার মানেই হচ্ছে এর মধ্যে গ্যাঞ্জাম আছে। এবং ওই জিনিসটা সাস্টেইনেবল হয় না। সাস্টেইনেবল বুঝোস তো, স্থায়ী হয় না। তুই আজকে বিশাল কিছু হয়ে গেছস, কালকে দেখবি তুই কিছু নাই, তুমি ধুলায় লুটায় পড়বা। ধুলায় লুটায় তুমি যে কোনো সময় পড়তে পারো, বাট ইফ ইউ ক্যান গেট ব্যাক আপ অন ইউর ফিট এগেইন, এটা ডিপেন্ড করবে তোমার ভিতরে আসলে কত কিছু আছে তার উপরে। সো এই জন্য আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে যে কোনো কিছু অর্জনের চেষ্টা করব, একবারে হুট করে পারার দরকার নেই, ঠিক আছে? ওকে, সো চলেন আমরা এবার ইলেকট্রন বিন্যাস শিখবো। তার আগে আমি একটু সাব অ্যাটমিক লেয়ার্স সম্পর্কে বলবো। তার আগে আমাকে একটু বলো তো, পরমাণু ইংরেজি কি? অ্যাটম। অ্যাটম। পরমাণুর ইংরেজি হচ্ছে অ্যাটম। আচ্ছা, আমাকে বলো অণু ইংরেজি কি? মলিকিউল। মলিকিউল। ওকে, সো সাব অ্যাটমিক মানে বুঝছো, অ্যাটমের ভিতরকার জিনিসকে বলা হয় সাব অ্যাটমিক। জাস্ট লাইক ব্যাপারটা কিরকম, বোঝো না এই ব্যাপারটা? মানে মানে কোন একটা কিছুর ভিতরে সাব, সাব মানে কি উপ। সো এটাকে বাংলায় আমরা বলি হচ্ছে উপপারমাণবিক। মানে পরমাণুর কথা বলতেছে না, পরমাণুরও ভিতরে, তার মানে বলবো উপপারমাণবিক স্তর। সো বলো তো আমাকে একটু, একটা পরমাণুর মধ্যে যদি আমি ঢোকা শুরু করি তাহলে আমি কি কি পাবো? প্রথমে যে কি, এটা কি অরবিটালের সাথে সাদৃশ্য আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা কি মাহির বললা অরবিটালের সাথে সম্পর্ক আছে কিনা? আচ্ছা, মানে ঘটনাটা বোঝো। তুমি একটা পরমাণুর মধ্যে ঢুকেই কি দেখবা, তোমার এসে একটা ইলেকট্রন সালাম দিছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন খালাম্মা, ভালো আছে, আপনি একা আসছেন, এটা তো হবে না। তুমি পরমাণুর মধ্যে ঢোকা মাত্র তোমার সাথে ইলেকট্রনের দেখা হয়ে যাবে না। সো পরমাণুর মধ্যে ঢোকা মাত্র কি পাবা জানো? তুমি যেটা পাবা সেটার নাম হইতেছে শক্তি স্তর। কোন একটা শক্তি স্তরের মধ্যে ঢুকলা, তুমি বেশ কয়েকটা শক্তি স্তর বাইরে থেকে দেখতেছিলে। জাস্ট লাইক এভাবে চিন্তা করো, কোন একটা বাড়ির উঠোনে দাঁড়িয়ে তুমি কি দেখো, কয়েকটা ফ্লোর আছে, হ্যাঁ, প্রথম তলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এরকম আর কি। সো শক্তি স্তরের ভিতরে যদি তুমি ঢুকে যাও, তখন তুমি কি পাবা জানো? এইখানে পাবা হচ্ছে উপশক্তি স্তর। এগুলো নিয়ে তোমাদের বইতে প্রচুর গাজাঘুরি কথাবার্তা বলছে, সেগুলো একটু ঠিক করার চেষ্টা করতেছি। তবে আবার এখন পুরোপুরি ঠিক করা যাবে না, তার কারণ সামনে এসএসসি পরীক্ষা, তো বইতে যা আছে বুলশিট, মিথ্যা কথা। ওই মিথ্যা কথাগুলো না লিখলে তুমি নাম্বার পাবা না। কি এক মানে অসহ্য যন্ত্রণায় যে মানে দিন রাত কাটাই, বুঝাইতে পারবো না তোমাদেরকে কিছু। যে কোনো একটা উপশক্তি স্তরের মধ্যে যদি তুমি ঢোকো, তখন যে জিনিসটা পাবা তাকে আমরা কি বলবো বলেন তো? অরবিটাল। অরবিটাল। আর কোন একটা অরবিটালের ভিতর যদি তুমি ঢুকে যাও, তখন তুমি পাবা মূলত ইলেকট্রন। ইলেকট্রন এসে তোমাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমি এখানে আসি, একটু লুকায় আসি আর কি, লোকের সামনে যাই না, লজ্জা লাগে। এখন ঘটনা হচ্ছে, এবার আরো কতগুলো জিনিস একটু জেনে নিতে হবে, কারণ এই ভুল ধারণাগুলো আমাদের দূর করা দরকার। অনেকেই আমরা মনে করি এই অরবিট আর অরবিটাল জিনিসটা একই। দ্য থিং ইজ নো, অরবিট আর অরবিটাল একই জিনিস না। একটু ভালো করে আমরা একটু খেয়াল করি, শক্তি স্তরের আরো কি কি নাম আছে বলো তো? অরবিট, কক্ষপথ। প্রধান কক্ষপথ। একটু বলে নেই, দাঁড়াও। এই শক্তি স্তর জিনিসটাকেই তোমাদের বইতে বলা হচ্ছে প্রধান শক্তি স্তর। আসলে প্রধান শক্তি স্তর কথাটাই পুরা মানে কি বলো এটাকে, মানে তোমরা ওই জিনিসটা বুঝো, বাহুল্য দোষ বোঝো, বাহুল্য দোষ মানে একই কথা বারবার বলা। শক্তি স্তর মানেই হচ্ছে প্রধান শক্তি স্তর। এখানে প্রধান শব্দটা বলার কোনো দরকারই ছিল না, আমাদের বই যারা লিখছে তারা অযথা এই শব্দটা ব্যবহার করছে। ইভেন ইন্টারমিডিয়েটের বইটাতেও তোমরা এখন বুঝবা না, জাস্ট মনে রাখো শক্তি স্তর প্রধান শক্তি স্তর আলটিমেটলি একই কথা। শক্তি স্তরের যে একটু সাব লেয়ার, ওইটাকে আমরা বলি উপশক্তি স্তর। সো শক্তি স্তর বলতেই বোঝায় প্রধান শক্তি স্তর। তোরা কি বুঝছিস বাবা? ওকে, হ্যাঁ। শক্তি স্তরের ইংরেজি নাম কি জানো? ইংরেজিতে কি বলে এটাকে? অরবিট। নোপ 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 নোপ। শক্তি ইংরেজি কি তাই বল? এনার্জি। স্তর, এনার্জি লেভেল, বুঝেছো? এবার দেখো এই শক্তি স্তর নামটা কে দিছিলেন মনে করে বলো।
তাড়াতাড়ি, তা নাহলে পিঠের উপরে কিলামো। জাফর ইকবাল। জাফর ইকবাল? লাঠি লুঠি কিছু নাই আমার কাছে, এই মাউসটা দিয়ে ফিডের উপরে কিলানো যায়? কি রে ভাই? জাফর ইকবাল লাগাতে প্রধানটা। এই গাধা, ঠিক মতো বল, শক্তিস্তর নাম কে দিছিল? বোর। বোর। ওইটারই ইংরেজি নাম হচ্ছে এনার্জি লেভেল। এখন বলো এটার পুরান নাম কি? শক্তিস্তর নামটা দেওয়ার আগে ওই বস্তুটার নাম আরেক বিজ্ঞানী আর একটা নাম দিছিল, বলেন তো কি? কক্ষপথ। ইয়েস, ওই একই জিনিসেরই নাম দিয়েছিল কক্ষপথ। কে দিয়েছিল? মেন্ডেলিভ। মেন্ডেলিভ। তোরা কারা? আমাকে সত্য করে বল, তোরা কারা? র এজেন্ট নাকি? কি সব উল্টা উল্টা বলতেছ? আরিফ ভাইয়ের ক্লাসে টুপ করে আপা ঢুকে পড়ছে এবং কিছু র এজেন্ট ঢুকাইছে। কক্ষপথের ইংরেজি কি? তাড়াতাড়ি বল। শেল। এইটার ইংরেজি নাম হচ্ছে অরবিট। কেন তোমরা ছোটবেলায় পড়ো নাই যে আর্থ অরবিট, মুন অরবিট? হ্যাঁ, অরবিট শব্দের অর্থই হচ্ছে কক্ষপথ। যে পথ দিয়ে গ্রহ উপগ্রহ ঘুরে বেড়ায় তাকে বলে অরবিট। ওই শব্দটাকেই যেহেতু সে সৌরজগতের সাথে তুলনা করছিল পরমাণুকে, এই জন্য সে নামটাকে টান দিয়ে নিয়ে আসছিল, আর কোনো কাহিনী না। ঠিক আছে, আচ্ছা এবার আসো বন্ধু, আর একটা নামের প্রচলিত আছে, সে নামটা হচ্ছে শেল। যে নামটা কে দিছিল বলতে পারবেন? এর বানানটা যদি বাংলায় লিখতে হয় এভাবে লিখতে হয়, শেল। আমাদের বইতে লেখে সেল, আরে গর্দব, সেল না, শেল। শেল। শেল নামটা কে দিছিল জানো? এইটাও বোরের দেওয়া একটা নাম, খোলক বা খোলস হিসাবে সে বলছিল আর কি। হ্যাঁ, ওই যে n=1 কে কে শেল, কে এল এম এন এভাবে বলছিল না, ওই শেলের নামকরণটাও বোরের দেওয়া নাম। তোমরা বোঝো না আমার কথা? সো আমি তোমাদের এগুলো মুখস্থ করতে বলতেছি না, আমি প্রত্যেকটা কিন্তু রিলেট করছি, তোমাদেরকে মনে করাইছি যে আসলে কোথায় দিছিল এই নামটা। হ্যাঁ, এবং জেনে রাখো অরবিট আর অরবিটাল একই জিনিস না। অরবিটের ভিতরে থাকে উপশক্তি স্তর, ওই উপশক্তি স্তরের ভিতরে থাকে হচ্ছে অরবিটাল। এরা দুইজন একই জিনিস না। তোমাদের বইতে গাধারা যে কাজটা করছে, বলছে উপশক্তি স্তর বা অরবিটাল, অরবিটাল বা উপশক্তি স্তর। আরে গর্দব, অরবিটাল আর উপশক্তি স্তর একই জিনিস না। আমি দেখাচ্ছি একটু পরে, গাণিতিকভাবে প্রমাণ করবো, দাঁড়াও। তোমরা বুঝবা কিনা জানি না, বাট আমি করে দিতে পারবো আর কি, ইন্টারে উঠে বুঝবা হয়তো আর কি। এবার আসেন তো, উপশক্তি স্তরের ইংরেজি কি বলেন তো? সাব এনার্জি সাব অরবিট। এইটাকে বলে সাব এনার্জি লেভেল, বাট নামটা অনেক বড় হয়ে যায় বলে এটাকে সংক্ষেপে আমরা বলবো হচ্ছে সাবশেল। বুঝেছো? সাবশেল। এবার আসো, অরবিটালের ইংরেজি তো অরবিটাল, আর ইলেকট্রনের ইংরেজি তো ইলেকট্রন। সো এই নামগুলো দেখে কনফিউজড হওয়া যাবে না। শক্তি স্তর যা বোঝায়, এনার্জি লেভেলও তাই বোঝায়, অরবিটও তাই বোঝায়, কক্ষপথও তাই বোঝায়, শেলও তাই বোঝায়, 100% সেম জিনিস। তবে হ্যাঁ বলো। অরবিটাল কি এম দিয়ে প্রকাশ করা হয়? আচ্ছা, এইবার ওইটা যদি জানতে চাও তাহলে তো বন্ধু একটু বিপদ হয়ে গেল। আচ্ছা দাঁড়াও বলতেছি। ঘটনা হচ্ছে, এই প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করার জন্য এক একটা নাম্বার আছে, এক একটা অক্ষর আছে। সেই অক্ষরগুলোকে আমরা কি বলি জানো? ওগুলোকে বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। মানে ব্যাপারটা একটু বোঝো। তোমার কোনো একটা বন্ধুর, যেমন আমার ছোটবেলার বন্ধু, ওর নাম হচ্ছে সুমন। জন্মের পর থেকে ওরে দেখতেছি, কবে থেকে দেখতেছি জানি না, জন্মের পরে থেকে ও বেঁচে আছে, আমিও বেঁচে আছি, আমরা দুজন একসাথে বেঁচে ছিলাম। ওর নাম ছিল সুমন, এখনো আছি আলহামদুলিল্লাহ। এখন ঘটনা শোন, মানে আমরা 4 তলায়, ওরা 3 তলায় থাকতো। মানে জন্মের, আমার আসলেই মনে পড়ে না যে ওরে আমি কবে থেকে কিলাই, মানে আমার বন্ধু আর কি। হ্যাঁ, আমার কাছে কিল খাইতো। তো ঘটনা হচ্ছে, তোদেরকে এগুলো কেন জানি বলতেছিলাম। ও সো এখন ধরো আমি একটা চিঠি পাঠাবো সুমনের কাছে। তো সুমনের কাছে একটা চিঠি পাঠাইতে পারি, ও আমার বাসায় 3 তলায় থাকে। আবার আমার আর এক বন্ধু ছিল, সে নিচ তলায় থাকতো। এখন বলো তো, ওর কাছে চিঠি পাঠাইতে গেলে আমার ঠিকানাটা প্রপারলি লেখা লাগবে না চিঠির উপরে? যে এত নাম্বার বিল্ডিংয়ের 3য় তলায় 2য় ফ্ল্যাটের 3য় রুমের ওই ফতম আল্লাহর বান্দাটার কাছে চিঠিটা পাঠাবা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাকে অ্যাড্রেসিংয়ের জন্য কতগুলো নাম্বার লাগে, যে ফ্লোর নাম্বার কত, ওই ফ্লোরের কোন ফ্ল্যাটে থাকে, সেই ফ্ল্যাটের কোন রুমে থাকে, ওই রুমের মধ্যে তো এই কয়জন থাকে, তাহলে সেই তার মধ্যেকার কোন মানুষটা সে। তো ব্যাপারটা হচ্ছে একইভাবে কোন একটা ইলেকট্রনকে স্পেসিফাই করার জন্য তোমার 4টা নাম্বার লাগে। সেই 4টা নাম্বারের কাজ কি জানো? প্রথম নাম্বারের কাজ হচ্ছে
শক্তি স্তর সম্পর্কে ধারণা দেওয়া যায় সে কোন শক্তি স্তর অবস্থান করতেছে। কেউ বোঝে না? বুঝছি ভাইয়া। ধরো আমি একটা ছবি আঁকি, তোমাদের ভালো লাগবে। দেখো এই যে দেখো, এই যে দেখো, দাঁড়াও আমাকে বলো তো এটা কোন পরমাণু? বলো তো এটা কোন পরমাণু? সোডিয়াম। শিওর তো সোডিয়াম নাকি? বুঝছো? আচ্ছা, সবাই যার যার বাম হাত দিয়ে নিজের নিজের কান ধরো। ধরেছ? ওয়াদা করো কখনো, এই কার মাইকে শব্দ করে বন্ধ কর। ওয়াদা করো কখনো কুযুক্তি দিবা না, মিথ্যা যুক্তি বিশ্বাস করবা না, তোমার দৃষ্টি যেন হয় জাগ্রত, তোমার চেতনা যেন হয় জাগ্রত। একটা পরমাণুকে চেনে কিভাবে? তার ইলেকট্রন সংখ্যা দেখে, প্রোটন সংখ্যা দেখে। আমি আঁকছি কি, আমি এই জিনিসগুলো ডট ডট দিয়ে আঁকছিটা কি তার? সো হাউ কাম ইউ বিকেম সো মাচ শিওর যেটা সোডিয়াম? এটা তো অন্য যে কোনো মৌল হইতে পারে। তোরা বুঝিস না আমার কথা। এখন তোমাদের বইতে গান্ডুরা বিভিন্ন প্রশ্ন করছে, টেস্ট পেপার খুললেই দেখা যায় অজস্র প্রশ্ন, বোর্ডের প্রশ্নে পর্যন্ত ইলেকট্রন দিয়ে পরমাণুকে চেনা। এটা যে কত বড় অন্যায়, এটা যে কত বড় অপরাধ তোমরা জানো না। এই ক্লাসটা বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি এটার নামে একটা ঘর প্রশ্ন আছে। আমাদের বই বুঝি নাই। মাহির কি বললি আবার বল। ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি এটা নিয়ে একটা কোশ্চেন আছে আমাদের। না না ঠিক আছে, তো পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস আমি মেনে নিছি। আমি বলতে চাচ্ছি যেটা, আচ্ছা তোরা আমার এই প্রশ্নের উত্তর দে। বলতো কোনো একদিন কেমিস্ট্রি ক্লাস হওয়ার কথা, তো সেই ক্লাসে যদি মুকিত ঢুকে পড়ে এই গেঞ্জিটা পরে, তুই কি বলবি যে হ্যাঁ আরিফ ভাই, এটা আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই ফেলুদা? তুই কি এই গেঞ্জি দেখে আমারে চিনস? না, এই ঘড়ি দেখে চিনস? কি দেখে চিনস? ফেস দেখে। চুল দেখে। মানে দেয়ার ইজ সামথিং অফ মি দ্যাট ইউ ক্যানট চেঞ্জ অ্যাকচুয়ালি। আমার ইনহেরেন্ট প্রপার্টি, বাংলায় কি কয় জানি না, আমার মৌলিক বৈশিষ্ট্য, সেইটা হচ্ছে একটা পরমাণুর হচ্ছে তার প্রোটন সংখ্যা, তার ইলেকট্রনের সংখ্যা তো তার মৌলিক বৈশিষ্ট্য না। ওটা তো চাইলেই চেঞ্জ করা যায়। টোকা একটা মারবা, টাস করে একটা ইলেকট্রন বেরিয়ে চলে যাবে। ছাড় এখান থেকে, ছাড়, ওই দেখো চলে গেছে, মন খারাপ করে চলে গেছে। বোঝো না? তুমি আবার ওকে ডাকে নিয়ে আসবা, বলবা যে তুই ভালো লক্ষ্মী, চলে আসবে। আর একজনের কাছ থেকে একটা ইলেকট্রনের চলে অ্যাড করতে পারো। সো ইলেকট্রন ক্যান বি ইজিলি অ্যাডেড অর ডিলিটেড। সো ইলেকট্রন শুড নট বি দ্য ডিফাইনিং ওয়ে ফর অ্যান অ্যাটম। ট্রাস্ট মি, এইটা আমাদের বইতে করে, তোমাদের অভ্যাস হয়ে গেছে তাই করতেছো, বাট মন থেকে জেনে নাও এটা একটা অন্যায় পদ্ধতি তুমি অনুসরণ করতেছো। রাস্তায় গেঞ্জি পরা একটা গরুর গায়ে আছে, তুমি তারে যা জড়াই ধরে বললো না আরিফ ভাই আপনারা খুব মিস করতেছিলাম ভাই, প্লিজ ক্লাসটা নেন ভাই, মরে যেতেছি, এই কাজ করিও না প্লিজ। তোমরা কি বুঝছো আমার কথা? এটা একটা অন্যায় পদ্ধতি। সো ব্যাপারটা হচ্ছে, যাই হোক ধরে নিলাম এটা সোডিয়াম, ওকে ফাইন। এখন ধর তোরা একজন আরেকজনকে বলতেছিস তোর বিয়ের দিন জানিস আমি তোর বরকে সোডিয়ামের দ্বিতীয় শক্তি স্তরের এই যে ইলেকট্রনটা আছে না এইটাকে গিফট করব। হ্যাঁ, আর একজন বললো যে তোর বরকে আমি প্রথম শক্তি স্তরের এইটা গিফট করবো। সো তুমি ডিফারেন্সিয়েট করবা কেমনে, তুমি কোন ইলেকট্রনের কথা বলতেছো? সো যে কোনো একটা ইলেকট্রনকে আইডেন্টিফাই করার জন্য, তার অ্যাড্রেস ঠিক মতো বলার জন্য তোমার কয়টা নাম্বার লাগবে আমার একটু বলো তো? 4টা। 4টা। প্রথম নাম্বারটা বলবে ওই ইলেকট্রন কত নাম্বার শক্তি স্তরে অবস্থিত। তাহলে বলতো এই ইলেকট্রনটার জন্য তুই কি বলবি? n = 1। এই ইলেকট্রনের জন্য কি বলা লাগবে? n = কত বলেন তো? 2। এই যে ডিফারেন্স তৈরি হচ্ছে, চিঠিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ঠিকানায় যাচ্ছে, ঠিক আছে? তারপরে ধরো এ কথার কথা এস উপশক্তি স্তরে আছে, তাহলে তুমি কি বলবা? l = হচ্ছে 0। এর ক্ষেত্রে ধরো যে পি উপশক্তি স্তরে ছিল, তাহলে l = হচ্ছে 1। মানে এরকম আমি কোয়ান্টাম সংখ্যা যখন পড়াবো তখন বলবো আর কি। সো তাহলে যেটা বুঝলাম, ইলেকট্রনের অ্যাড্রেস কনফার্ম করার জন্য আমার 4টা নাম্বার লাগে। সেই 4টা নাম্বার হচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যা। তোমাদের 9 10-এ কয়টা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা আছে বলুন তো? 4টা নিয়ে কিন্তু আলোচনা নাই, 2টা নিয়ে আছে। শুধুমাত্র তোমাকে শিখাইছে শক্তি স্তর প্রকাশ করে কি দিয়ে আর উপশক্তি স্তর প্রকাশ করে কি দিয়ে। সো শক্তি স্তর প্রকাশক যে কোয়ান্টাম নাম্বার, আমি একটু লিখে দিচ্ছি, এটা কোথায় যে লিখবো আল্লাহ জানে। আচ্ছা এখানে লিখি, এটা হচ্ছে ছোট হাতের n, এটাকে প্রকাশ করে কি দিয়ে বলেন? উপশক্তি স্তরকে ছোট হাতের l দিয়ে।
অরবিটাল প্রকাশ করে অ্যাকচুয়ালি ছোট হাতের এম দিয়ে, আর ইলেকট্রনকে প্রকাশ করে স্পিন কোয়ান্টাম নাম্বার এস দিয়ে, NLMS। তো এম আর এস এর আইডিয়াটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠে পাবা। আর তার আগে তোমাদের বেসিক মূলনীতি ধ্বংস করার জন্য বইয়ের মধ্যে যা যা লেখছে অজস্র ভুল, বিশেষ করে সবচেয়ে বড় যে ভুলটা, সবচেয়ে অন্যায়টা যেটা করছে সেটা হচ্ছে উপশক্তি স্তর আর অরবিটাল ব্লেন্ডার মেশিনে ঢুকায়া ঘোটা দিয়ে বলছে খাও, খেয়ে ফেলো, এটা গুটে গুটে খেয়ে দিচ্ছি, খাই ফেলো। এই দুটা জিনিস একই না। দোজ টু থিংস আর টোটালি ডিফারেন্ট অবজেক্টস, ডিফারেন্ট থিংস। সো আমি একটু বোঝানোর চেষ্টা করতেছি, একটু দেখো আর কি। এই প্রশ্নের উত্তর কেউ জানো? যে কোনো অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত বলো তো? স্কয়ার 2n² হচ্ছে n দিয়ে কি বোঝায় বলো তো আমাকে একটু? n দিয়ে কি বোঝায়? শক্তি স্তর বোঝায় না? জি ভাইয়া। তাহলে তো আমি তো তোমাকে বলি নাই কোন একটা শক্তি স্তরে বা কোন একটা অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, আমি তো বলছি অরবিটালে। অশিক্ষিত, তাকায় দেখ কি বলছি, অরবিটাল। বলো দুইটা কোন একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হইল বন্ধু, বলবো নাকি? 2l+1 ওরে আল্লাহ, আব্বুরে অরবিটালকে তো এল দিয়ে প্রকাশ করে না রে শোনা, অরবিটালকে কি দিয়ে প্রকাশ করে? এম দিয়ে, এল দিয়ে তো না, বুঝিস নাই কিছু। আর যে বললা 12+1 সম্ভবত মাইর বলছো, ওইটা কি জানো? অরবিটালের সংখ্যা। এবং সেটা হচ্ছে প্রতি অরবিটালে ইলেকট্রন সংখ্যা। না 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 হচ্ছে না। আচ্ছা আমি একটু বলে দিই, যে কোনো অরবিটালের, যে কোনো অরবিটালের প্রতিটা এল এর জন্য প্লাস মাইনাস হাফ। আচ্ছা সহজ হিসাব বোঝো, যে কোনো অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা। এটা একটু মস্তিষ্কের মধ্যে গেঁথে নাও। দুনিয়ার যে কোনো অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা বলেন? 2টা, নো ম্যাটার হোয়াট। এটা তুমি যেখানে যাও, মানে আমাদের যেসব স্যাররা ওইসব ভুলভাল লেখেন, ভুলভাল প্রশ্ন করেন, তাদেরকে জিজ্ঞেস করলে এটা বলতে বাধ্য, যে কোনো অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2। মানে এটা যদি কেউ অস্বীকার করে, মানে তার সাথে আসলে কথা বলারই দরকার নেই। মানে ব্যাপারটা কিরকম, ধর তোকে আমি বললাম যে এইটা কি বলতো, তুই যদি এইটা নিয়ে আমার সাথে তর্ক করিস যে এটা উমো নাকি স, তোর সাথে আমার তো কথাই বলা চলে না। মানে ভাই তুই রাখ, তোর জ্ঞানের লেভেল আমি বুঝছি। এটা নিয়ে যেমন কনফিউজড হওয়া যায় না যে এটা ক না খ, ওই একইভাবে কোন একটা অরবিটালের ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি হচ্ছে 2টা। সো আমি একটু তোমাদেরকে দেখাই, দেখানোর বোঝানোর চেষ্টা করি আর কি। তার আগে বলো তোমরা কি এই জিনিসগুলো দেখছো কিনা? ও দেখা যাচ্ছে না মনে হয় ঠিক মতো, একটু এক্সপোজার, আমি একটু এক্সপোজার কমাই দিয়ে দাঁড়াও, আমাদের একটু লাইট বেশি বেড়ে গেছে। ওকে, দেখছো না এই জিনিস? কি বলে এটাকে? আউফবাউ নীতি, মনে আছে তো নাকি? নাম কি আছে বইতে নাকি নাই? নাই ভাইয়া। আচ্ছা 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 ওকে, সমস্যা নাই। এটার নাম আসলে আউফবাউ নীতি। সো এই জিনিস নিয়ে আমরা অধ্যায়ের মধ্যে যখন আলোচনা করবো তখন বলে দিব না। তবে এখান থেকে আমরা কি পাই, কোন বলেন তো কি, কোন অরবিটালের পরে কোন অরবিটালে ইলেকট্রন যাবে, তাই তো নাকি? এটা আসলে অরবিটাল প্রকাশ করে না, এটা আসলে উপশক্তি স্তর প্রকাশ করে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, শোনো এইখানে চলো। এই যে কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস ধরো এইটা, ঠিক আছে? সেইখানে আমাকে একটু বলো তো এই জিনিসটুকু কি, বলেন তো এই জিনিসটুকু কি? এইটাকে বলা হচ্ছে প্রথম শক্তি স্তর, আবার কয় উপশক্তি স্তর, গরু। এটার নাম প্রথম শক্তি স্তর। এবার আমাকে একটু তোমাদের বলতে হবে এইখান থেকে শুরু করে এই জিনিসটুকু কি জানো? এই পুরো জিনিসটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এইটুকু কি জানো? এই পর্যন্ত হচ্ছে তৃতীয় শক্তি স্তর। ওকে, এখন আপনাদের একটু মনে করে বলেন, আমি আর দেখাচ্ছি না, আইডিয়াটা বুঝলে হবে আর কি। তোমরা কি বুঝতেছো যত শক্তি স্তর বড় হচ্ছে জিনিসটা তত শুটকা থেকে ভোটকা, আরো ভোটকা হইতেছে, টের পাচ্ছ? এবার আমাকে একটা কথা বলো, কোন একটা শক্তি স্তরের ভিতরে কি থাকে জানো বলছিলাম? উপশক্তি স্তর থাকে।
তাহলে তোমরা কি জানো, আমি এখান থেকে একটু দেখাই, তোমরা কি জানো, পরবর্তী ক্লাসে জানবে, তোমরা কি জানো এইটুকু কি? উপশক্তি স্তর। ইয়েস, এইগুলা হচ্ছে উপশক্তি স্তর। সাবশেল বলে, এগুলাকে বলে সাবশেল। তাহলে এসপিডি এরা কিন্তু কি না বলেন তো আমাকে একটু, অরবিটাল না, আসলে এরা হচ্ছে কি বলতো, উপশক্তি স্তর। আমি একটু পরে গাণিতিকভাবে প্রমাণ করতেছি যে এরা কেন অরবিটাল আসলে না। হ্যাঁ, আসতেছি, একটু দাঁড়াও। আচ্ছা, তাহলে এই তিনটা হচ্ছে উপশক্তি স্তর। তাহলে বলেন তো, সরি এটুকু সহ লাগবে, এই যে দেখেন এই দুইটা কি বলতো, দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর না? এই তিনটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর, এই দুইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের উপশক্তি স্তর। তাহলে বলেন তো এই বস্তুটা কি? প্রথম শক্তি স্তর, প্রথম উপশক্তি শক্তি স্তর। স্তরের উপশক্তি স্তর। তাহলে এখন তোমাকে যদি আমি একটা কথা জিজ্ঞাসা করি, দেখি পারো কিনা। এনতম কিসে বলবো বলো তো, শক্তি স্তর না উপশক্তি স্তর, কি বলবো আমি এখানে? শক্তি স্তর। এন দিয়ে শক্তি স্তর প্রকাশ করে, তোমার বলা লাগবে এনতম শক্তি স্তরে, এনতম শক্তি স্তরে। ঠিক আছে, সবাই রেডি? উপশক্তি স্তর থাকে n+1টি, বলেন কয়টি? n+1 n প্লাস l প্লাস দেখি ফেসবুকের কমেন্ট নেই, তোমরাও বলো তাড়াতাড়ি। n স্কয়ার বিধানজিৎ বলতো। m তম কক্ষপথে অরবিটাল থাকে n স্কয়ারটি, কিন্তু এটা তো পারতেছি না। পারবা, ভাবো ভাবো। দেখাই দিচ্ছি, এই যে দেখো, আবার দেখো। পরবর্তী ক্লাসে জানতে পারবো। nটি এনটি থাকে, এনটি থাকে। এনটি, তো nটি তাকায় দেখো, প্রথম শক্তি স্তরে একটি উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরে দুইটি উপশক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে তিনটি উপশক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরে চারটি উপশক্তি স্তর, এনতম শক্তি স্তরে এনটি উপশক্তি স্তর। কেউ বোঝে না? বুঝছি। খুবই মজার একটি বিষয়। এবং এইখান থেকে একটা জিনিস হালকা একটু আইডিয়া পাইলাম, এসপিডি এরা কোনো কি নয় বলেন তো আমাকে একটু বলেন। অরবিটাল। অরবিটাল নয়, আমি বড় বড় করে লিখে দিচ্ছি, এস পি ডি এফ ডট ডট ডট, এরা অরবিটাল নয়। তাহলে এরা কি বলেন? উপশক্তি স্তর। এরা মূলত উপশক্তি স্তর, অর্থাৎ সাবশেল। এই কথা লিখে আমি নিচে সিগনেচার করে দিলাম, যা এটা নিয়ে কেউ তোর সাথে তর্ক করলে তুই এটা দেখাই দিবি। এটা ফেলুদা বলছে। মূলত মাইলাম, এটা হ্যাঁ? কখনো চেঞ্জ হবে নাকি? না 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 না, ওইটা মূলত, আচ্ছা দুঃখিত, হয়েছে খুশি? তোরা তো উকিল হবি রে দেখি, কথার মধ্যে মায়ের ফ্যাস ধরে ফেলিস। এরা হলো উপশক্তি স্তর। ঠিক আছে, এবার মনোযোগ দিয়ে শোনো, কেন আমি বারবার এই কথাটা বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। সেটা হচ্ছে, দেখেন ওইখানেই দেখে আমি, এই যে তোরা একটু বলতো, একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি কয়টা বলছি? দুইটা। পি যদি উপশক্তি স্তর না হয়ে এ যদি অরবিটাল হতো, একে এর মধ্যে কিভাবে 6টা ইলেকট্রন আছে, কিভাবে 6টা ইলেকট্রন আছে, কিভাবে 6টা ইলেকট্রন আছে, উত্তর দে। ডি যদি স্যার জাদু। ডি যদি অরবিটাল হয়ে থাকে, তাহলে ডির মধ্যে কেমনে 10টা ইলেকট্রন আছে বলতো বাবা? একটা অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি তো 2টা। বোঝো নাই? আসলে ঘটনাটা কি জানো? এই দেখো, তোমাদেরকে আমি দেখাই, আসলে ঘটনাটা এখন দেখাইলে বুঝবা। তোমরা কি কোনোদিন দেখছো যে তোমাদের এইভাবে কি লেখাইছে? দেখি আমি একটু, বা কেউ বলছে কিনা যে এই পি এর মধ্যে আসলে এইরকম, এই যে কি 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 কি-
হ্যাঁ 3টা বক্স আছে বলছে তোমাদের। ডি এর মধ্যে হ্যাঁ এই যে প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল বক্স, মনোযোগ দিয়ে আগে বলি শোন, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বক্স, এই এক একটা বক্সকে কি বলে জানো? এক একটা অরবিটাল। এইটা তোরা বুঝিস না আমার কথা? হ্যাঁ বুঝতে পারছি। এই এক একটা হচ্ছে এক একটা অরবিটাল। এই প্রত্যেকটা অরবিটালে তোমরা যখন ইলেকট্রন ঢুকাও তোমাদের কি মনে পড়ে? আপ আপ আপ, ডাউন ডাউন ডাউন। করো না এই কাজটা? করছি ভাই। এই প্রত্যেকটা বাক্স এক একটা ইন্ডিভিজুয়াল অরবিটাল। এবং আমি আপনাদেরকে কি বলছি আবারও মিলায় দেখাচ্ছি, দেখেন এই যে কই গেল, এই যে 2টা করে ইলেকট্রন মিলে এক একটা অরবিটাল ফর্ম করে, কয়েকটা অরবিটাল মিলে এক একটা উপশক্তি স্তর ফর্ম করে, কয়েকটা উপশক্তি স্তর মিলে এক একটা শক্তি স্তর ফর্ম করে, কয়েকটা শক্তি স্তর মিলে একটা পরমাণু গঠন করে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কেউ কিছু বুঝো না আমার কথা? বুঝছি হ্যাঁ। উপশক্তি স্তর অরবিটাল একই জিনিস না। উপশক্তি স্তর হচ্ছে এসপিডিএফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর। এবং আরো একটু ভালো করে বোঝ, দেখ এই যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছিস এগুলাকে কি বলে জানিস? আরো ভালো করে লিখি দেখ। এইটাকে বলে হচ্ছে পিএক্স অরবিটাল, এইটাকে বলে হচ্ছে পিওয়াই অরবিটাল, এটাকে বলে কি জানিস? পিজেড অরবিটাল। এই পিএক্স পিওয়াই পিজেড অরবিটাল 3টা অরবিটাল মিলে পি উপশক্তি স্তর। বোঝো নাই বন্ধু? আচ্ছা এইবার শোনো, আরো একটু শোনো। এইরকম এটা তো দেখলাম পি উপশক্তি স্তরের কাহিনী, তামাশা। এবার বলো তো তাহলে এইখানকার তামাশা কি আরেকটু বেশি হবে না? 5টা হবে। এই যে এইখানকার তামাশা হবে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10। দিস ইজ হাউ ডি সাবশেল কন্টেইনস 10 ইলেকট্রনস। ওর প্রত্যেকটা অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটি 2টা, এই প্রত্যেকটা একটা অরবিটাল। তাহলে আমি একটু লিখে রাখি এখানে, এইটুকু একটা অরবিটাল, এইটুকু একটা অরবিটাল। তাহলে আর লিখতেছি না, বাকিগুলো কপি পেস্ট করে বসাই দিই। এইগুলাকে বলে এক একটা অরবিটাল। এই যে এক একটা অরবিটাল, 5টা অরবিটাল মিলে একটা ডি উপশক্তি স্তর গঠন করছে, যার কারণে ডি এর ক্যাপাসিটি 10টা ইলেকট্রন। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বক্স এক একটা অরবিটাল। তোমরা কি বোঝাছো বন্ধু? মজার জিনিস এই আর কি। সো এখন তোরা আমাকে একটা কথা বলতো, তাহলে আমরা কি বলবো? তৃতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? হ্যালো, 3টা উপশক্তি স্তর, এস উপশক্তি স্তর, পি উপশক্তি স্তর, ডি উপশক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? 2টা। বুঝতে পারছিস? 2টা। এবার বলো প্রথম শক্তি স্তরে কয়টা উপশক্তি স্তর আছে? একটা। এখন তোমরা যদি মন খারাপ করো যে 1s মানে তাইলে কি, 1s মানে তাইলে তুমি বলতে পারো প্রথম শক্তি স্তর, আবার 1s মানে তুমি বলতে পারো প্রথম উপশক্তি স্তর। মানে প্রথম শক্তি স্তরের উপশক্তি স্তর একটাই এবং সেটাই হচ্ছে 1s। এখন এটার বাস্তবে রিলেট করাবো কিভাবে হালকা করে একটু বলি, এটা ওই অধ্যায় পড়ানোর সময় ভালো করে বলবো না। সেটা হচ্ছে তোমার বাসায় ড্রয়িং রুম একটা, বেডরুম একটা, রিডিং রুম একটা, বাথরুম একটা, কিচেন রুম একটা, কিন্তু তুমি তোমার বাসার নিচে যে দারোয়ান চাচা আছে, দারোয়ান চাচার বাসায় যাও তো, উনি তোমাকে সযত্নে যে ঘরে বসতে দিবে ওইটাই উনার বেডরুম, ওইটাই উনার ড্রয়িং রুম, ওইটার কোনাতেই দেখবা ছোট্ট একটা চুলা আছে হয়তো বা খুবই যত্নে উনি রান্না করেন, ওইটাই উনার কিচেন রুম। সো তাহলে জিনিস যখন খুবই ছোট হয় তখন ওই একটার মধ্যে সবকিছু অ্যাকোমোডেট করতে হয়, ওইটাই তার শক্তি স্তর, ওইটাই তার উপশক্তি স্তর। একই কাহিনী তুমি যায় দেখবা অ্যামিবার ক্ষেত্রে, বায়োলজি পড়ো না, অ্যামিবা পড়ছো না? এককোষী প্রাণী নাকি জীব কি বলে? আচ্ছা, তোমার জন্য আলাদা পরিপাকতন্ত্র, রেশনতন্ত্র, শেষণতন্ত্র, মরণতন্ত্র, জীবনতন্ত্র কি কি জানি আছে, বায়োলজিতে পড়ছিলাম 20 বছর আগের কথা, ভুলে গেছি, এখন আর মনে নাই, মাথা কাজ করে না, বয়স হয়েছে, যে কোনো সময় মরে যাব। তোমার জন্য এত যে তন্ত্র আল্লাহ দিছে, অ্যামিবার ওই একটা কোষের মধ্যে 14 গোষ্ঠীতন্ত্র কাজ করতেছে। তোমরা আমার কথা বোঝো না। প্রথম শক্তি স্তরের সিচুয়েশনটা হচ্ছে ওই রকম,
জিনিসটা এতই ছোট, ওই যেটাই শক্তি স্তর ওইটাই তার উপশক্তি স্তর, ওইটাই তার অরবিটাল, ওর মধ্যেই সব, ওর মধ্যেই গটিবাটি কম্বল। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম। সো হোপফুলি বুঝছো। এখন ফাইনাল কথা যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এখন এই বয়সে। ইলেকট্রন প্রথমে কোথায় ঢুকবে? 1s উপশক্তি স্তরে। 1s আসলে কোনো অরবিটাল না, 1s উপশক্তি স্তর। এটার মধ্যে থেকে কোথায় যাবে? তারপরে 2s উপশক্তি স্তরে, তারপরে কোথায় যাবে? 3s উপশক্তি স্তরে, তারপরে কোথায় যাবে? 3p উপশক্তি স্তরে, তারপরে কোথায় যাবে বলেন? 3d নাকি? টুপি তো বাদ পড়ে গেল। দুঃখিত, আবেগের কারণে লিখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। 2p উপশক্তি স্তরে, তারপরে যাবে 3s উপশক্তি স্তরে, তারপরে যাবে 3p তে, তারপরে কোথায় যাবে বলেন তো? 4s এ। 4s এর পরে কোথায় যাবে? 3d উপশক্তি স্তরে যাবে। তারপরে আর দরকার নাই। এখন এই কার জানি মাইকে খুব ডিস্টার্ব করতেছে, কালকে অবশ্যই হেডফোনটা চেঞ্জ করে ফেলবা আর কি। কে এটা? মহসিনা খান বাঁধন সম্ভবত। ওকে, সো এখন মনোযোগ দাও। সেটা হচ্ছে কারো একজন ইলেকট্রন বিন্যাস আমি লিখতেছি, ধরো আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখতেছি। আমি একটু দ্রুত যাচ্ছি, ইলেকট্রন বিন্যাসের ক্লাস তো আজকে না, আজকে জাস্ট তোমার একটু ওয়ার্ম আপ করে দেওয়া দরকার, যেন বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। সো আয়রন ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমরা কি করব? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 পর্যন্ত ইলেকট্রন বিন্যাসের কোনো ঝামেলা নাই, একদম টান দিয়ে চলে যাবা। আর মাঝখানে মাঝখানে একটু জায়গায় মনে রাখবা 2p6 পর্যন্ত কয়টা ইলেকট্রন হয় গুণে দেখো তো? 10টা। 3p6 পর্যন্ত কয়টা ইলেকট্রন হয় জানো? 18টা। সো এখন ঘটনা হচ্ছে 3p6 এর পরে আমরা এবার কি লিখবো বলুন তো? 4s লিখবো নাকি 3d লিখবো বলো? 4s। লেখার ক্ষেত্রে 3D আগে লিখবো। ইলেকট্রন দিব না, মানে ইলেকট্রন তো 4s আসবে। শাবাশ। সো এইখানে আমাদের যে কাজটা করতে হবে, 3p6 এর পরে 3d লিখবো কিন্তু ইলেকট্রন দিব না, ইলেকট্রন যে দিব হচ্ছে 4s এ। এইটাই আদব, এইটাই নিয়ম। আমাদের বইতে যা ইচ্ছা করুক না কেন, ইলেকট্রন যাওয়ার নিয়ম এটা ঠিক আছে, 3p এর পরে 4s এ, বাট লেখার ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস লিখে দেখানোর ক্ষেত্রে 3dটা আগে লিখতে হবে, 4sটা পরে আর কি। সো তাহলে ইলেকট্রন কিভাবে দিব? 3p6 পর্যন্ত 18টা হয়ে গেছে, তারপরে 4s যা দুইটা আগে বসাবো, তাহলে কয়টা হলো? 20টা। আর বাকি আছে কয়টা তাহলে আয়রনের ক্ষেত্রে? 6টা, 26টা ইলেকট্রন যেহেতু, তাহলে 3d6 ডান হয়ে গেল। এখন ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবা। ক্ষেত্রে কি 3D 0 দিব? হ্যাঁ দিবা, অথবা তুমি চাইলে লিখবা না, 3d 0 লেখা ভালো, না লেখাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট মনে রাখবা যাদের ক্ষেত্রে 3d তে ইলেকট্রন থাকে ওই 3d আগে লিখে তারপরে 4s এ যাইতে হবে, বাট 3d তে ইলেকট্রন দিব না, ইলেকট্রন ফাঁকা রেখে 4s এ চলে যাব। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? হ্যাঁ ভাই। সো আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ। আমি এখন আর দীর্ঘায়িত করব না তোমাদের সাথে। এখন আমরা একটা জিনিস দেখে ক্লাস শেষ করে দিব, তবে তোমরা বাড়ির কাজ নিয়ে নাও। 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ আছে নিশ্চয়ই, পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস পারতে হবে, একদম ছোট আগায় থাকতে হবে। এবং কিভাবে পারতে হবে আমি তো একটু আগে দেখাইছি। তোমাকে খালি মৌলের নাম বলবো আমি, তুমি ধারাম করে মেরে দিবা এই ইলেকট্রন বিন্যাস। এটা এই বল, ক্লোরিনের লাস্ট ইলেকট্রন বিন্যাস বল। 3s2, 3px2, 3p1, 3py2, 3pz1 শেষ। আমি কি বলছি তোরা বুঝোছো নাই? তোরা আমারে চেক করতে পারিস 1 থেকে 30 পর্যন্ত, খালি নাম বলবি আমি ধাম ধাম মেরে দিব, একদম স্টেন গানের মতো। মুক্তিযুদ্ধ করে আসছি বুঝোস, তোরও পারা লাগবে, এটা না পারলে হবে না। 118 নম্বর মৌল। তোদের মানুষ মনে হয় করা যাবে না। আমি বললাম যে 1 থেকে 30 পর্যন্ত মৌল। তোরা কি বুঝছিস আমি কি টেকনিক্যাল লোক? তুই 1 থেকে 30 যদি শিখোস তাইলে বাকিগুলো এমনি পারবি, পটাশনের সম্পর্কে একটু ধারণা থাকলে। এবং তোদেরকে আমি এখনো ওই 118 যে মৌলটা তার ইলেকট্রন বিন্যাস বলে দিতে পারবো, কেমনে দেখবি? টেকনিকটা শিখাই দেয়। 118 নম্বর মৌলটা কি নিষ্ক্রিয় গ্যাসের নিচে না, মানে নিষ্ক্রিয় গ্যাস পর্যায়ে না, বোঝা না? হয়ে গেছে তো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, রাইট? এখন তুই ভেবে দেখ, এইটা তো 1s2 বাদ, এটা কি বলেন তো? 2s2, 2p6 না? জি ভাই। 3, 4, 5, 6, 7। এটা 7s2, 7p6, বাড়ি যা। 7s2, 7p6। সো আমি তোকে টেকনিক শিখাবো, আমি তোর মুখস্থ করা শিখাবো না। কিছু জিনিস তো মুখস্থ করাই লাগবে, ওগুলাই বলতেছি আর কি। বাট আমার কাজ অ্যাজ এ কোচ তোকে টেকনিকের সাথে পরিচিত করানো, যে কত টেকনিক্যালি বুদ্ধি খরচ করে কাজ করা যায়, মুখস্থ করা লাগে কম। বুঝেছো? জি ভাইয়া। হ্যাঁ ভাই। ধন্যবাদ। এখন তাহলে আজকের ক্লাস আমাদের এখানে ইস্তফা দিচ্ছি। আগামী ক্লাস তোমাদের হবে 30 তারিখে ইনশাআল্লাহ। এবং আরও একটা ব্যাপার, এখন তোমরা একটু বই খুলে নিয়ে বসো আমার সাথে। এই যে আমি অ্যাসিড ক্ষার নিয়ে তামাশা করলাম, এটা করে আমার কী লাভ হইলো আমি তোমাদেরকে কয়েকটা পেজ নাম্বার দেখাই দিব। ওই পেজ নাম্বারগুলো একটু বইতে উল্টাবা, ওটা উল্টায় দেখবা
যে আমি সত্য কথা বলছি নাকি মিথ্যা কথা বলছি। আমি এই যে বই উল্টাচ্ছিলাম, হ্যাঁ এটা তোমাদের বই, বুঝতেই পারতেছো। সো এই বইতে আমি কয়েকটা পেজে একটু মার্ক করে রাখছি, আমি একটু দেখাই তোমাদেরকে আর কি। এই যে তোমাদের নবম দশম শ্রেণীর বোর্ড থেকে ডাউনলোড করা বই, তোমরা কি দেখতে পাচ্ছ বইটা? হ্যাঁ, আমি আর একটু ছোট করে দিই, তাহলে আরো ভালো দেখবা মনে হয়। হ্যাঁ, এক্সপোজারটা আর একটু কমাই দিই, দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, ওকে 320 করা আছে। ওকে, তোমরা এই যে আমি মোবাইলে লিখেও রাখছি, বাট আমি যখন দাগাইছি আমি আনন্দে কয়েক জায়গায় আমি পেজ নাম্বার লিখতে ভুলে গেছি, ঠিক আছে? সো আমি, তোমরা প্রথমে বের করে ফেলো 77 নাম্বার পেজ, 77, বইয়ের 77 নাম্বার পেজে যাইতে হবে। ও মা, বেশি চলে গেছে। ম্যাগনেসিয়াম কার্বনেট। দেখো তো বিক্রিয়া মিল পাও কিনা, কোনো বিক্রিয়া আছে কিনা যেটা তোমার সাথে আমি করাইছি তোমাকে। এই কার্বনেট পাইছো না? কই যে আছে 77 পেজ, দাঁড়া প্রথমটা বের করতে একটু প্যারা হবে আমার। এই যে 77 নাম্বার পেজ, দেখেন তো এই বিক্রিয়াগুলো আপনার ভালো লাগে কিনা, পারবেন কিনা এখন থেকে? ক্যালসিয়াম কার্বনেট HCl পারা যাবে না? ম্যাগনেসিয়াম কার্বনেট HCl, কত বিক্রিয়া করতে চাও তোমরা? কি দাগগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমাদের এক্সপোজার মনে হয় এখনো অনেক বেশি, আর একটু কমাই দেই না? হ্যাঁ নে, এইবার তো স্পষ্ট দেখতে পারার কথা একেবারে, ঠিক আছে না এবার? ওকে, সো এই প্রত্যেকটা বিক্রিয়া আপনার এখন পারার কথা। 77-এর পরে এক লাফ দিয়ে চলে যাও 152, কারণ 77 থেকে 152-এর মাঝখানে যা হয়েছে আমি দাগাইছি, কিন্তু আবেগে আত্মহারা হয়ে না আমার পেজ নাম্বারটা লিখতে মনে নাই, ঠিক আছে? 152-তে চলে যাও, মাঝখানে আরও অনেক কাহিনী আছে, বাট দাগাইছিলাম আর কি। 152 এমনি করে টান দেই, 152-তে চলে যাও। সালফিউরিক অ্যাসিড পাইছো? H2। দাঁড়াও, আই এম অলমোস্ট দেয়ার। কোথায় এটা? 154, তাহলে 152 কই? এই যে দেখেন তো এই বিক্রিয়াগুলো পারবেন কিনা, কোথায় জানি, এই যে নিচের বিক্রিয়াটা, জিঙ্কের সাথে কার বিক্রিয়া দেওয়া আছে? সালফিউরিক অ্যাসিড। সো তোমাদের পারার কথা এখন এই ছোট ছোট বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া পারবা, আমি জাস্ট দেখাচ্ছি। 152-এর পরে চলে যাও 159, 159, এই যে চলে আসছি। দেখো তো বন্ধু, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, HCl, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আর তোমার কাছে এখন আর মুখস্থ বিক্রিয়া নাই, এগুলো তোমার কাছে সবই লজিক্যাল এখন। অ্যাসিড ক্ষার বিক্রিয়া, সিম্পল অ্যাসিড ক্ষার। 172-এ চলে যাও এরপর, 172, 172। আমার কাছে বই থাকলে আরো তাড়াতাড়ি দেখানো যেত, কিন্তু এইটা এই স্লাইডে ঝামেলা। 172, 70 পাইছ? 73 ক্যালসিয়াম অক্সাইড পানি H2O। এই যে দেখেন ক্যালসিয়াম অক্সাইড পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরির বিক্রিয়া, ক্যালসিয়াম অক্সাইড পানি, এই বিক্রিয়াগুলো এখন তোমার কাছে সিলি। 179-তে চলে যাই আমরা, 179, 179। আচ্ছা, এইখানে কার্বন ডাইঅক্সাইড পানি, সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ সালফার ডাইঅক্সাইডের কাহিনী, সালফার ট্রাইঅক্সাইডের কাহিনী। আচ্ছা, এই বিক্রিয়াটা আমি তোমাদেরকে বুঝাইতে চাই পরে, আজকে এখনো তোমাদের ওই জ্ঞানটা হয় না এটা বোঝানোর মতো, ঠিক আছে? আচ্ছা, এটা কততে ছিলাম? 179 না? 179 পেজের 4 নাম্বার। আচ্ছা, তারপরে 208 নাম্বার পেজে যাও, আরো মজা পাবা। 208, 208-এ যাচ্ছি, 211, H2CO3। এই যে দেখেন এই বিক্রিয়াগুলো আপনারা পারবেন কিনা? অ্যাসিডের ভাঙন বিক্রিয়া দেখাইছিলাম গতদিনের আগের দিন নাকি গতদিন, জানো মন নাই? আচ্ছা, এই বিক্রিয়াগুলো দেখানো হয়েছে। তারপরে বলেন এই যে ক্যালসিয়াম অক্সাইড HCl এর বিক্রিয়া, শিশু জিনিস। তারপরে আসো এই যে দেখো আরো মজা কারে বলে, সোডিয়ামের সাথে HCl, তাই না? তারপরে এই অধ্যায় তো ভর্তি অ্যাসিড ক্ষারের, এই চ্যাপ্টার ভর্তি। ম্যাগনেসিয়ামের সাথে বলেন কার বিক্রিয়া?
কি বলে সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট। এই যে দেখো তো এই বিক্রিয়াটা এখন পারবা না। এইটা ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার, আর কার্বন ডাইঅক্সাইড কি অ্যাসিড। বাট ওই অ্যাসিডকে কি বানাইতে হবে, আগে পানির সাথে বিক্রিয়া দিয়ে কার্বনিক অ্যাসিড বানাইতে হবে, তার ফলে তৈরি হবে ক্যালসিয়াম কার্বনেট। তোমরা কি বুঝেছো আমার কথা? জি ভাইয়া। প্রত্যেকটা বিক্রিয়া প্র্যাকটিস করো, দেখো তো পারবা কিনা। আচ্ছা এই যে দেখো, এই যে সোডিয়াম কার্বনেটের সাথে কার বিক্রিয়া, সালফিউরিক অ্যাসিডের, ক্যালসিয়াম কার্বনেটের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। এগুলো তোমাদের বাড়ির কাজ হিসাবেই দেওয়া হয়েছে। সো এগুলো তোমার কাছে আর এখন কঠিন না। এই যে বাইকার্বনেটের সাথে বিক্রিয়া, ওই বাবা আরে এই এই দেখো, এই দেখো কত সুন্দর মজা। এই তো বাচ্চা বিক্রিয়া তোমার কাছে এখন এগুলা। সো এক ধাক্কায় কত কিছু হয়ে গেছে তোমরা জানো না। এই যে দেখেন তো এই বিক্রিয়াটা আমি নিজে হাতে করাই দিছিলাম কিনা। কপার অক্সাইডের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, নাইট্রিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া। তোমরা কি দেখতে পাচ্ছ আসলে, নাকি একটু বড় করব? ঠিক আছে, একটু জুম করেন। ভাইয়া আচ্ছা। একটু জন্য। ওকে হবে। ওকে, তারপরে কত নম্বর পেজে ছিলাম? এটা 212 না? 212 পরে 214তে যাও। 214 আর 223। 214 কোথায়? এই যে আরেকটু উপরে না? এই প্রত্যেকটা বিক্রিয়া আপনাদের এখন পারার কথা। এগুলো তোমার কাছে খুবই শিশু শিশু বিক্রিয়ায় পরিণত হয়েছে এগুলা। তবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমি পরে আবার কথা বলবো, এটা একটু গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা তারপর 223-এ চলে যাও। 223, 223 অলমোস্ট দেয়ার। হ্যাঁ না, ওইটা ছাড়াও তো আরো কিছু পাওয়ার কথা। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, 223। এই যে এই পেজে আসল গেম এইগুলা না, আসল এগুলো তো শিশু গেম। এই যে তার জন্য মাইকের খুব প্রবলেম করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি বলে দিচ্ছি। একটু তোরা কেউ খেয়াল করতো কার, ও নিজে হয়তো বা বুঝতেছে না আর কি। ওর মাইকটা একটু চেঞ্জ করতে হবে। মাইক মানে যে হেডফোনটা একটু কাহিনী হয়তো বা। আচ্ছা তোমাদের এই বিক্রিয়াটা আমি বুঝাইতে চাই, আমি জাস্ট আপাতত বলে রাখলাম যে এই বিক্রিয়াটা খুবই ইন্টারেস্টিং, আমার খুবই পছন্দের একটা বিক্রিয়া। এটা মুখস্থ করার কিছু নাই, আপাতত খালি দেখে রাখো তোমরা এই বিক্রিয়াটা। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে পানি দিলে কেন নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তৈরি হয়, এবং এটা কোন বিক্রিয়া। তোমরা একটা কাজ করবা, তোমাদেরকে যেদিন এই গত ক্লাসেই আমি বিভিন্ন অক্সাইডের সাথে পানির বিক্রিয়া লিখতে দিছিলাম, তার মধ্যে 2টা বাড়ির কাজ আমি ঢেকে দিছিলাম, তোমাদের কি মনে পড়ে? জি ভাইয়া। ভিডিওতে দেখবা, তার মধ্যে এইটা একটা ছিল। আমি তাড়াতাড়ি ঢেকে দিছিলাম যে তোমরা এখন পারবা না। আমি ভাবছিলাম তোমাদের বইতে নাই, যেহেতু আছে আমি এটাও শিখাবো, টেনশনের কিছু নাই। এটার ফাউন্ডেশনের মধ্যে দেখাবো না, ফাউন্ডেশনের ক্লাস তো আজকেই শেষ। সো আগামী ক্লাস থেকে যেহেতু আমরা বই ধরবো, ইনশাল্লাহ দেখাই দিব আর কি। খুবই ইন্টারেস্টিং রিয়াকশন। আচ্ছা আগামীকালকে কত তারিখ? 29 তারিখ। হ্যাঁ আগামী ক্লাস 30 তারিখ, রাইট। আচ্ছা এটা কত নম্বর পেজে ছিলাম আমরা? এইটা ছিলাম হচ্ছে 225-এ, তাই না? তাহলে এবার তোমরা যাও 240-এ, টান দিয়ে চলে যাও 240-এ। তোমাদের তো কাগজের পাতা উল্টাইতে প্যারা হইতেছে না, আমি তো খবর হয়ে যেতেছে আমার সোডিয়াম অ্যালুমিনেটের বিক্রিয়াটা। আরে সোডিয়াম অ্যালুমিনেটের বিক্রিয়া পাই গেছে। যে বিক্রিয়া মুখস্থ করতে যায় মাথা চুল ফেলে দিছো, সেই বিক্রিয়া এখন বোঝা যাইতেছে। কোথায় সে বিক্রিয়া? কত নাম্বার পেজ বলছিলাম? 240। এই যে দেখো তো, এই যে সেই বিখ্যাত বিক্রিয়া। কই জানি, এই যে এটা কই, এই যে এটা। তোমরা কি বুঝছো ব্যাপারটা? এই বিক্রিয়া কি আগে মুখস্থ করছো নাকি করো নাই? ও মুখস্থ করো নাই? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে তো। আচ্ছা সো এটা গেল 240। 256-তে চলে যাও, এক টান দিয়ে 256-তে চলে যাও। 256, 256। হ্যাঁ 256 পাইছো পাইছো? ওই বেশি চলে গেছে। 256 আর একটু, এই যে সালফিউরিক অ্যাসিডের সাথে কার বিক্রিয়া দেখেন তো? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা তারপর 257-এ কি আছে দেখো তো? 257
257। সালফিউরিক অ্যাসিডের সাথে কপার আর নিচে আছে আচ্ছা, এই বিক্রিয়াগুলো আমি তোমাদের দেখাই না এখন। এই যে গাঢ় হইলে তখন কি বিক্রিয়া হবে, লঘু হইলে তখন কি বিক্রিয়া হবে, এগুলো দেখবো আমরা, ঠিক আছে? বাট সিমিলার কনসেপ্ট, ওইগুলা মানে যে ফাউন্ডেশনগুলো দেখানো হয়েছে সেগুলোর কারণেই দেখতে পারবা। সো তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আজকে কিন্তু ঠিক 8:30টায়। 8:30টার ক্লাস শুরু হয়েছে 8:45-এ, তাও না আরও দেরিতে। আমি তখন বসে বসে কি করছি বুঝছো তো, দ্রুত আমি বই উল্টায় দেখছি যে বইয়ের মধ্যে কোথায় কোথায় আমার শেখানো জিনিসগুলোর কানেকশন ছিল, যেন তুমি রিলেট করতে পারো যে আসলে তোমাকে আমি কি পড়াইলাম এই কয়েকদিনে। সো ব্যাপারটা হচ্ছে যেটা পড়াইছি এটা বুঝবা যত বেশি পড়বো তত, কিন্তু এই মুহূর্তে চোখে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আমার এখন আর বাদবে না, এগুলো আমার এখন আর মুখস্থ করতে হবে না, আমার কাছে এগুলো ছেলে খেলা হয়ে গেছে, ঠিক আছে? সো ওইটা দেখানোর জন্য আমি তো, আমার হাতে হার্ড কপি বই ছিল না, আমার কাছে ছিল পিডিএফ। হার্ড কপি থাকলে আরো দ্রুত আরো অনেক বেশি কিছু বের করতে পারতাম। তোমার কাছে বই আছে, উল্টাইতে গেলেই তোমার এখন মনের মধ্যে শান্তি লাগবে যে এইখানে 5-7 পেজ আমি বুঝি না, কিন্তু মাঝখানে কিছু বিক্রি আছে, এগুলো আমি বুঝি। তোমার কনফিডেন্স বিল্ড করবে। তোমরা কি বুঝিয়াছো আমার কথা বন্ধুরা? সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পরশুদিন। সো আমাদের পরবর্তী ক্লাস কবে, 30 তারিখে বলে দিচ্ছি। যেসব বন্ধুরা এখনো ভর্তি হইতে চাচ্ছ হয়ে ফেলো, আমরা অলরেডি একবার মাঝখানে ভর্তি বন্ধ করে দিছিলাম, এখন আবার নিব। তবে তোমাদের ডিসকাউন্টের টাইমটা যেটা ছিল, ফেসবুকে যারা আছো তাদের জন্য বলতেছি, ওই টাইমটা মনে হয় 1 তারিখ পর্যন্ত দেওয়া। সো এটা একটু খেয়াল রাখবে, এরপরে কিন্তু আর কোনো রিকোয়েস্ট শোনা হবে না আর কি। সো তোমরা অবশ্যই বাড়ির কাজ করে জমা দিবা। আচ্ছা, এরা কারা? এই কয়েকজন আছে টাকা পাঠায় বেশি বেশি। টাকা পাঠাইতে বলছি 1600, এখন ডিসকাউন্টে 1600। কেউ পাঠাবে 1630 টাকা, আবার বলবে কি তোরে ক্যাশ আউট চার্জ দিলাম, ভালো থাকিস। আরে ভাই কি বিপদ! কে জানি 1600 পাঠানোর জায়গায় আজকে দুপুরবেলায় দেখলাম 2600 টাকা পাঠায় বসিয়েছে। মানে টাকা পয়সা বেশি হয়ে গেলে বাবু আগেই বলতে আমাকে, আমরা ওভাবে নিতাম কোর্স ফিটা। আচ্ছা, সো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করব। প্রথম ক্লাসে আমাদের প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় যে চ্যাপ্টার, এইটার অল্প একটু অংশ আর কি যাব। সো আমাদের কোনো চ্যাপ্টার আছে 2 ক্লাসে শেষ হবে। তেমন কিছু নেই, ওইটাই মজার ব্যাপার, তেমন কিছু নেই। তারপর আমরা ওইখানে একটু আলোচনা করব আর কি। সবকিছু খুঁজে বের করবে। হ্যাঁ, চেষ্টা করবো আর কি যা কিছু শেখানোর মতো। তবে ভেবে রাখো, জেনে রাখো যে এখন আমি যতই চাই তোমাদেরকে অনেক বেশি ব্যাখ্যা করার, খুব বেশি সুযোগ পাবো না। তোমার প্রতি আমার মেইন ফোকাসটা থাকবে সেটা হচ্ছে তোমার বোর্ড পরীক্ষায় যেন 100% নাম্বার নিশ্চিত করা যায় এবং সাথে তোমার কড়া কনসেপ্ট থাকে। আর তোমার ভুল ধারণাগুলো একটু ভেঙে দেওয়া, যেন ইন্টারমিডিয়েটে উঠে তোমার প্যারা খাইতে না হয়, বা সারা জীবন যেন তোমার মাথা নিচু করে থাকতে না হয়, এই আর কি। সো ঠিক আছে, দেখা হবে আগামী ক্লাসে। হ্যাঁ, ভুল ধারণাগুলো ভেঙে দিলে তো পরীক্ষার খাতা ভুলগুলাই লিখতে হবে। না, ওইটা একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে তোমার। মানে তোমাকে শুধু সঠিক জানলেই হবে না, তোমাকে একটু স্মার্টও হইতে শিখতে হবে। যে এই মুহূর্তে এখন পরীক্ষার খাতায় তো আমি ছাত্র মানুষ এই বিপ্লব করতে পারবো না, ওটা আমার ক্লাসে করার কথা ছিল। সো ওটা তোমরা ইন্টারমিডিয়েটে উঠে করবো এই বিপ্লব। কিন্তু ইন্টারমিডিয়েটের সময়ও যদি দেখো, পরীক্ষার সময়, এইচএসসি পরীক্ষার সময় যে ততদিনেও দেশ চেঞ্জ হয় নাই, তাহলে তুমি ভুলটাই লিখবা। বাট তুমি মনের গভীরে ইমান পোক্ত করো যে আসলে সঠিক কোনটা বেঠিক কোনটা। আর আমার কথাই যে মানতে হবে তা না, আমি তোমাকে যুক্তি দেখাবো। যদি আমার যুক্তি মানতে না পারো, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তুমি আমার যুক্তি খণ্ডাবা, এই আর কি। ঠিক আছে, ওকে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ। দেখা হবে আবার 30 তারিখে রাত 8টায়। আল্লাহ হাফিজ।